মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প এখন এক্সক্লুসিভলি স্পটিফাইতে শুনতে পাবেন ইউটিউবের 7 দিন আগে প্রতি মঙ্গলবার। তাহলে আর দেরি না করে অন করে দিন নোটিফিকেশন আর শুনতে থাকুন আমাদের আজকের গল্প। মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। শুনতে থাকুন অ্যালজেরনন ব্ল্যাকউডের কাহিনী দেখা যায় না। আমাদের জ্ঞান এবং অভিজ্ঞতা যেমন আমাদের বহু যুদ্ধ জিতিয়েছে, তেমন না জানা আমাদের বহু যুদ্ধ থেকে দূরে রেখেছে। এমন কিছু কিছু জ্ঞান আছে যা ভিতরে প্রবেশ করলে আমরা নিজেদের চারপাশে এমন বহু যুদ্ধের খবর পাব যার সৈনিক হওয়ার মতো অস্ত্র কিংবা বোধ কোনোটাই আমাদের নেই। কিন্তু প্রকৃতি আমাদের ধারণ করলেও সে তো আসলে শিশু। সে আমাদের জন্য সেই অসম যুদ্ধের বেশ কিছু রাস্তা খুলে রাখে এবং হয়তো খুলে রাখে সেই যুদ্ধে প্রবেশ করে আবার সেখান থেকে পালিয়ে যাওয়ার মতো কয়েকটা দরজা। এই দুই দরজা আজ আপনাদের সামনে, এক অদৃশ্য আতঙ্ক এবং জন সাইলেন্স। শুনতে থাকুন মোহনা দেবরায়ের ভাবানুবাদে অ্যালজেরনন ব্ল্যাকউডের কাহিনী দেখা যায় না। আচ্ছা, আপনার হঠাৎ কেন মনে হলো এই বিষয়ে আমি আপনাকে সাহায্য করতে পারি? প্রশ্নটা করেছেন ডক্টর জন সাইলেন্স। লোকের শখে অনেক কিছুই হয়, সাইলেন্স হলেন শখের ডাক্তার। বয়স 40-এর ঘরে, বলিষ্ঠ চেহারা, উজ্জ্বল আত্মবিশ্বাসী এক জোড়া চোখ। চেহারার বৈশিষ্ট্য বলতে ভদ্রলোকের এইটুকুই। টাকা পয়সা যা আছে তাতে এক জীবন পায়ের ওপর পা তুলে কাটিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। কিন্তু গোলমাল করেছে তার এই ডাক্তারির শখটাই। এটার কারণেই বন্ধু মহলে তার পরিচিতি হয়ে গিয়েছে খানিক তার কাটা বলে। অবশ্য তাতে যে ডাক্তারবাবুর খুব বেশি এসে যায় তা নয়, তিনি দিব্যি আছেন নিজের ধান্দা নিয়ে। ধান্দা বলাটা বোধহয় একটু ভুল হলো। সাইলেন্স সব কেস নেন না, বরং বেছে বেছে এমন কেসে হাত দেন যেগুলো তার মনে হয় তিনি ছাড়া আর কেউই সমাধান করতে পারবে না। এর জন্য কোনো পারিশ্রমিক তিনি নেন না। যেসব কেসগুলো তাকে আগ্রহী করে সেগুলোর কোনোটাই দৈহিক সমস্যা নয়, এমনকি সাদামাটা মানসিক সমস্যাও নয়, বরং বেশ জটিল এবং অস্বাভাবিক ধরনের মানসিক সমস্যা। সেগুলোর বেশিরভাগেরই সুরাহা সাধারণ ডাক্তারি বুদ্ধি দিয়ে হয় না। তার জন্য যা যা কিছু আনুষঙ্গিক বিদ্যে বুদ্ধির প্রয়োজন, ডক্টর সাইলেন্সের আসল দক্ষতার জায়গাও সেগুলো। সেসব প্রশিক্ষণ তিনি কোথায় বা কার কাছ থেকে পেয়েছেন সে বিষয়ে আজ পর্যন্ত একটা শব্দও তাকে খরচ করতে শোনা যায়নি। এই সব কারণেই চলতি কথায় ভদ্রলোকের একটা নাম হয়েছে, ভূতের ডাক্তার। এই মুহূর্তে ওর সামনে বসে আছেন একজন মহিলা। চেহারা দেখে মনে হয় সুইডিশ। আপাতত দু চোখে ব্যাকুল অনুরোধ ফুটে রয়েছে তার। ডক্টর সাইলেন্স প্রশ্নটা করেছেন তারই উদ্দেশ্যে। একটু ইতস্ততভাবে মহিলা তার উত্তর দেন। কারণ আপনি একজন ভালো মানুষ, তাছাড়াও অলৌকিক ব্যাপার স্যাপার বা অকাল্ট নিয়ে আপনার এত চর্চা। রক্ষে করুন ম্যাডাম, ওই এক পেয়েছেন আপনারা। এই কথাটা বলে বারবার কি আনন্দ পান বলুন তো? বিরক্তভাবে একটা হাত তুলে তাকে থামিয়ে দেন সাইলেন্স। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। আসলে বলছিলাম, আপনি তো একজন ক্লিয়ারভয়েন্ট, অর্থাৎ অতি প্রাকৃতিক জিনিসপত্র দেখতে পান। তারপর ধরুন ঠিক কোন পরিস্থিতিতে বা উপায়ে একটা মানুষের নিজের ব্যক্তিত্ব বা নিজের স্বভাব বৈশিষ্ট্য পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে, এসব নিয়ে আপনার পড়াশোনা তো আজকের নয়। দেখুন, কোনো মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডারের সমস্যা নিয়ে যদি এসে থাকেন তাহলে আমায় মাফ করুন। আমি প্লিজ প্লিজ শুনুন, ব্যাপারটা অত সহজ নয়, আর তাছাড়া আপনাকে ছাড়া হবেও না। আচ্ছা, আপনি বলুন না, কোন ওষুধ বা চিকিৎসার ফলে হারানো রসবোধ ফিরে আসে?
মানে যাকে বলে সেন্স অফ হিউমার। ইন্টারেস্টিং, বুঝিয়ে বলুন দেখি ব্যাপারটা। মহিলার নাম মিসেস স্টিভেনসন। ডক্টর সাইলেন্সের এই কথায় একটা লম্বা শ্বাস নেন তিনি। বোধহয় নিজেকে গুছিয়ে নেন মনে মনে। সেই ফাঁকে জন তার চাকরকে ডেকে এই সময় তাকে ডিস্টার্ব না করার কথা বলে দেন। আমার তো মনে হয় আপনি অলরেডি আমার মনের কথা পড়েই নিয়েছেন ডক্টর। না বলতেই সামনের লোকের মন পড়ে ফেলাটা তো আপনার একটা অলৌকিক ক্ষমতা, তাই না? একটু হেসে দুদিকে মাথা নাড়েন সাইলেন্স, তারপর গুছিয়ে বসেন, বন্ধ করেন চোখ দুটো। এগুলো হচ্ছে মন দিয়ে কোনো কথা শোনার প্রস্তুতি। দেখুন, আমার মনে হয় সমস্যাটা অলৌকিক বা অপ্রাকৃতিক কিছু। মানে সমস্যাটার মূলে কোনো একটা অপার্থিব ব্যাপার রয়েছে, ঠিক যেমন ধরনের কেস আপনি নিয়ে থাকেন। ম্যাডাম আগে একটু সিমটমসগুলো শুনি, তারপর আপনার ডিরেকশনে না হয় পরে আসছি। আমার মতে সিমটম শুধু একটাই, ভয়, সেলফ ভয়। মানে ফোবিয়া? না, বোধ হয় না। কি করে বোঝাই বলুন তো? ভদ্রলোক এমনিতে পুরো ঠিকঠাক আছেন, শুধু শুধু মনের কোন গোপন কোণে একটা অদ্ভুত অকারণ ভয় পুষে রেখেছেন। প্রতিটা মুহূর্ত যেন যেন কিসের একটা আতঙ্কে ভুগছেন। মনের গোপন কোণ বলতে আপনি কি বোঝাতে চাইছেন? এটুকু বুঝতে পারছি সমস্যাটা সাধারণ মানসিক সমস্যা নয়, বরং খানিকটা আধ্যাত্মিক। যাই হোক, এই ভদ্রলোকের সিমটমস, এর কেন সাহায্যের প্রয়োজন, বিশেষত আমার সাহায্যেরই কেন প্রয়োজন, আর যা কিছু এই কেসটার ব্যাপারে গুরুত্বপূর্ণ, এই সবটা আমাকে একটু বুঝিয়ে বলুন তো। আচ্ছা আচ্ছা, আমি আমার মতো করে চেষ্টা করছি। ভদ্রলোক একজন লেখক, থাকেন পিউটনি হিলের কাছে একটা ছোট্ট বাড়িতে। মূলত হাসির গল্প লেখেন, দিব্যি লেখেন, জানেন তো। হাত যশও পেয়েছেন টুকটাক। নাম শুনে থাকতে পারেন, পেন্ডার, ফিলিক্স পেন্ডার। যাই হোক, হাসানোর ক্ষমতাটা ভদ্রলোকের ঈশ্বর প্রদত্ত ছিল। এমনকি সেই ভরসায় তো বিয়েই করে ফেললেন। ছিল বলছি কারণ এখন ওর সেই প্রতিভা নষ্ট হয়ে যেতে বসেছে। আর হাসি বেরোয় না ওর হাতে। যেগুলো বেরোয় সেগুলো ভয়ঙ্কর আর অদ্ভুত। আচ্ছা, উনি লেখেন তাহলে এখনো? মানে লেখার প্রতিভাটা নষ্ট হয়ে যায়নি? পাতার পর পাতা লেখেন, তবে তবে কিছুই হয় না সে লেখায়। মানে সে লেখা কেউ ছাপবে না। আমার কিন্তু মনে হয় না যে ওর প্রতিভা সত্যি ওকে জীবনের মতো ছেড়ে গেছে। বরং বরং সির্ফ কোনো কারণে অকেজো হয়েছে, সাময়িকভাবে ধ্বংস হয়ে গেছে কোনো কিছুর দ্বারা। কোনো কিছুর না কারোর দ্বারা? সেটা জানতে পারলে তো হয়েই যেত ডক্টর। ভদ্রলোকের রসবোধ জিনিসটা পুরোপুরি কি কি বলবো, প্রতিস্থাপিত হয়ে গেছে অন্য কিছু দিয়ে। খুব খুব ভয়ঙ্কর কিছু। কিন্তু এভাবে বেশি দিন চলতে থাকলে ওরা ওরা অনাহারে মরবেন। আর উনি ডাক্তারও দেখাতে পারছেন না, কারণ যে ডাক্তারের কাছেই যাবেন তিনি প্রথমেই ওনাকে মানসিক ভারসাম্যহীন ধরে চিকিৎসা শুরু করবেন। আর আর সেটা তো খুব একটা অস্বাভাবিকও নয়। অথচ ওর মানসিক ভারসাম্যের কোনো সমস্যাই নেই। এখনো তাহলে কোনো ডাক্তার দেখানো হয়নি? না, এখনো হয়নি। কয়েকজন পাদ্রী এবং যাজকের কাছে উনি গিয়েছিলেন, কিন্তু তারা বিশেষ সাহায্য করতে পারেননি। আচ্ছা, আপনি এই ভদ্রলোককে কি সূত্রে চেনেন? মিসেস পেন্ডার, ওর স্ত্রী, আমার খুব কাছের বন্ধু। ওদের বিয়ের আগে থেকেই। আচ্ছা, ভদ্রলোকের এই মানসিক সমস্যার সঙ্গে ওর কোনো যোগাযোগ? একেবারেই না। ওর স্ত্রী খুব অনুগত মিস্টার পেন্ডারের প্রতি। যদিও ভুলভাল জায়গায় হেসে ফেলার একটা সমস্যা আছে তার, কিন্তু সেটা ক্ষতিকারক কিছু নয়।
আর ভদ্রলোক সত্যি সত্যি একজন ভালো মানুষ, পরিশ্রমী, ধৈর্যশীল, মানে মানে একজন ভালো মানুষের যা যা গুণাবলী। সাইলেন্স চোখ খোলেন। এতক্ষণে তিনি স্পষ্ট বুঝতে পারছেন এই মহিলার কাছ থেকে এর থেকে বেশি আর কিচ্ছু পাওয়া যাবে না যেটা কাজে লাগতে পারে। এই মুহূর্তে দাঁড়িয়ে যে কোনো রসজ্ঞ মানুষকে বাঁচানোটাই আমাদের কর্তব্য ম্যাডাম। এমনিতেই চারিদিকে সব গুরুগম্ভীর লোকে ভরে যাচ্ছে। যাকে কেসটা আমি নিচ্ছি, আমি নিজে গিয়ে দেখা করবে না শুনে। বারবার ধন্যবাদ জানিয়ে মহিলা চলে গেলেন। অতএব এক নভেম্বরের সন্ধ্যায় পুটনি হিলের কাছে একটি বিশেষ বাড়ির সামনে চিতাবাঘের মতো গর্জন করতে করতে এসে দাঁড়ায় আমাদের ভূতের ডাক্তারের পেল্লায় সাইজের মোটর গাড়িটা। গাড়ি থেকে নেমে ঘনায়মান কুয়াশার মধ্যে দিয়ে ছোট্ট বাগানটা পেরিয়ে দরজার সামনে এসে দাঁড়াতেই একটা সাইলেন্স দেখতে পেলেন। একজন ছোটখাটো গোলগাল চেহারার মহিলা শশব্যস্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন খোলা দরজার ওপারে। তার পেছনে যে ঘরটা চোখে পড়ছে সেখানে ইতস্তত ছড়ানো আছে বেশ কিছু গৃহসজ্জার সরঞ্জাম। নিজের উদ্বেগ লোকানোর কোনো চেষ্টাই করছেন না মহিলা, এবং তার হাঁপানির বহর দিকে বোঝা যায় সদ্য কাজের মেয়েটির সঙ্গে পাল্লা দিয়ে দৌড়ে এসে দরজা খুলেছেন। আপনি এসেছেন? কি বলেছে আপনাকে? কথা বলতে বলতে থেমে যান মহিলা। হয়তো ডক্টর সাইলেন্সের চোখে এমন কিছু ছিল যেটা তাকে কথা চালিয়ে যেতে বাধা দেয়। একটা আত্মবিশ্বাসী ভরসা জোগানো গলায় সাইলেন্স বলেন, গুড ইভিনিং মিসেস পেন্ডার। আরও তাড়াতাড়ি আসতাম, এই কুয়াশাটার জন্য আসতে একটু দেরি হয়ে গেল। আসুন আসুন। ভদ্রমহিলা বৈঠকখানায় আপ্যায়ন করে নিয়ে আসেন তাকে। ঘরটা কেমন যেন স্যাঁতস্যাঁতে, বিষাদময়। একটা বুককেসে চোখে পড়ছে বেশ কিছু বইপত্র। ফায়ার প্লেস থেকে ধোঁয়ার কুণ্ডলি দেখা যাচ্ছে। মিসেস স্টিভেনসন বলছিলেন আপনি আসবেন, কিন্তু মানে আমার বিশ্বাসই হচ্ছিল না। কি বলে যে আপনাকে, জানেন তো আমার স্বামীর এমন একটা অদ্ভুত সমস্যা হয়েছে ইদানিং যে যে কোনো সাধারণ ডাক্তার দেখলেই প্রথমেই বলবে অ্যাসাইলামে। উনি নেই? অ্যাসাইলামে? না না, এখনো না না, বলছি উনি বাড়িতে নেই। ও না, মানে হ্যাঁ, এই তো এসে পড়বে। আসলে আমরা ভাবিনি আপনি এত তাড়াতাড়ি। উনি তো ভাবছিলেন আপনি আদৌ আসবেন কিনা। না না, আপনাদের কেসটা শুনেই আমার যথেষ্ট আগ্রহ জন্মেছে। আচ্ছা শুনুন, উনি এই মুহূর্তে বাড়ি নেই, একদিকে ভালোই হয়েছে। আপনা থেকেই বিষয়টা আগাগোড়া একবার পরিষ্কার করে নেওয়া দরকার। আসলে আমি এখন অবধি যতটুকু শুনেছি সেটা সামান্য। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। কি বলে যে আপনাকে, আরে আপনি প্লিজ বসুন বসুন। ওরা দুজন বসলে ভদ্রমহিলা কথা শুরু করেন মৃদু স্বরে। আপনি এসেছেন জানলে উনি খুব খুশি হবেন। ইনফ্যাক্ট ও বারবারই বলছিল যে আপনি ছাড়া আর কারোর সঙ্গেই ও দেখা করবে না, মানে অন্য কোনো ডক্টরের সঙ্গে। যদিও ও হয়তো জানেও না আমি নিজেও কতটা ভয়ে আছি। ও সব সময় চেষ্টা করে আমার সঙ্গে স্বাভাবিক ব্যবহার করতে, আমাকে বোঝানোর চেষ্টা করে যে এটা স্রেফ একটা নার্ভাস ব্রেকডাউনের ব্যাপার। কিন্তু আমি অনেকগুলো জিনিস লক্ষ্য করেছি যেগুলো ও জানে না। যেমন ধরুন, প্রথম কথা হচ্ছে, আপনি ধীরে সুস্থে বলুন, তাড়াহুড়ো করবেন না। হ্যাঁ হ্যাঁ, তো প্রথম কথাটাই হচ্ছে আমার মনে হয় এই বাড়িতে আরও কেউ আছে। বলে যান, জাস্ট ফ্যাক্টস বলুন কেমন। ওকে, তো কয়েক মাস আগে আমি আয়ারল্যান্ডে গিয়েছিলাম এই সপ্তাহ 6 জন্য। ফিরেই প্রথম নোটিস করি ওর মধ্যে ব্যাপারটা। খুব টায়ার্ড, বিধ্বস্ত দেখাচ্ছিল ওকে। বলল কাজও নাকি তেমন ভালো এগোচ্ছে না, যদিও প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। কিন্তু ওর মধ্যে থেকে না রসবোধ বলে জিনিসটাই যেন ছেড়ে যাচ্ছে ওকে। হাসির গল্প আর লিখতে পারছে না। আর বলছিল
এই বাড়িতে নাকি এমন কিছু আছে যেটা ওকে হাসির কথা ভাবতে দিচ্ছে না। আচ্ছা, ওর কোন আচরণগুলো আপনার অদ্ভুত লাগছে একটু বলবেন? সংক্ষেপে বলুন, উনি তাড়াতাড়ি হয়তো এসে পড়বেন। খুব খুব ছোটোখাটো জিনিস জানেন তো। এই ধরুন, মাঝে ও কিছুদিন লাইব্রেরি থেকে নিজের লেখালেখির জায়গাটা সরিয়ে এনে বৈঠকখানায় রাখলো। বললো ওর চরিত্ররা নাকি সব ভয়ানক ভুলভাল কাজ করে ফেলছে লাইব্রেরি রুমে বসে লিখলে। লিখতে লিখতে নাকি ওর মনে হচ্ছে যে ও কমেডি নয়, আদতে ও ট্র্যাজেডি লিখছে। কিন্তু বৈঠকখানাতে এসেও সেই একই ব্যাপার নাকি ঘটে চলেছে। কাজেই এখন আবারও লাইব্রেরিতে ফিরে গেছে। আচ্ছা, বলে যান। আসলে আমি না ঠিক আপনাকে গুছিয়ে বিষয়গুলো বলতে পারছি না। আর এই ছোট ছোট ব্যাপারগুলোই না আমাকে ভয় ধরাচ্ছে জানেন তো। মানে ও সমানে এমন আচরণ করে যাচ্ছে যেন ঘরে আরো অন্য কেউ রয়েছে। না, সরাসরি নয়, কিন্তু আমি ওকে বিভিন্ন সময় লক্ষ্য করেছি। যেমন ধরুন, সিঁড়ি দিয়ে নামবার সময় কাকে যেন ও জায়গা ছেড়ে দিচ্ছে, কাউকে একটা বসার জন্য চেয়ার এগিয়ে দিচ্ছে, কাকে যেন দরজা খুলে দিচ্ছে, মানে এই সব। আর দু একবার বলুন, দু একবার। একবার ভীত চোখে চারদিকটা দেখে নেন মিসেস পেন্ডার, তারপর বলেন, দু একবার ওকে দৌড়তে দেখেছি, এমন ভাবে যেন কেউ তাড়া করছে ওকে। মহিলার কথা ভালো করে শেষ না হতেই দরজার পর্দা সরে যায়। ঘরে এসে ঢোকেন এক ভদ্রলোক, একটু চাপা রং, মুখে দাড়ি গোঁফের কোনো চিহ্ন নেই, পরনে স্যুটটি অবিন্যস্ত। মুখ থেকে মনে হয় যে কোনো মুহূর্তে প্রচণ্ড উত্তেজনায় ভেঙে পড়বেন। ডক্টর সাইলেন্স হাত বাড়িয়ে হ্যান্ডশেক করতেই ভদ্রলোক নিরুত্তাপ গলায় বলে ওঠেন, মিসেস স্টিভেনসন বলছিলেন যে আপনি হয়তো আসবেন। আপনি আসায় খুবই খুশি হয়েছি ডক্টর। ডক্টর তো? হ্যাঁ, লোকে সেটা বলেই ডাকে, কিন্তু সব ধরনের কেস আমি নিই না। কেবল যেগুলোতে আমার আগ্রহ জন্মায় সেগুলো। কথাটা শেষ করার প্রয়োজন মনে করেন না ডক্টর সাইলেন্স। উল্টো দিকের মানুষটির মুখে ততক্ষণে একটা শ্রদ্ধা এবং ভরসার ভাব ফুটে উঠছে। আপনি সত্যি খুব ভালো মানুষ। ওইসব কিছু নয় মিস্টার পেন্ডার, আসলে এই কাজটা করে আমি খানিকটা নিজের মনের খোরাকও পাই, কাজেই সৌভাগ্যটা আমার তরফেই। আশা করি আমার ব্যাপারটা শুনেও আপনার এই মনোভাব পাল্টাবে না। আসুন, এদিকে আসুন। বলে সাইলেন্সকে নিয়ে স্মোকিং রুমের দিকে এগিয়ে চলেন ভদ্রলোক। মুখোমুখি বসে মিস্টার পেন্ডারই প্রথম মুখ খোলেন। দেখুন, আমার মনে হয় যেটা আমার হয়েছে সেটা একটা অতীন্দ্রিয় সমস্যা। সেটা আমি দেখেই বুঝেছি। হ্যাঁ, সে তো আপনি বুঝবেনই। যতদূর আমি শুনেছি, আপনি তো মূলত এমন সমস্যারই সমাধান করেন যাদের উৎস পার্থিব গণ্ডি ছাড়িয়েও অনেক দূর অবধি বিস্তৃত, তাই তো? একটু বেশি শুনে ফেলেছেন। দেখুন, ইদানিং আমার সঙ্গে কিছু অদ্ভুত ব্যাপার ঘটছে। মানে দৈহিকভাবে নয়, কিন্তু মনে হচ্ছে আমার ওই আত্মার ওপরে কেউ কেউ দিন রাত অত্যাচার চালাচ্ছে অদ্ভুত পদ্ধতিতে। সাইলেন্স হঠাৎ একটু ঝুঁকে পড়ে লোকটার হাতটা কয়েক সেকেন্ডের জন্য চেপে ধরে ছেড়ে দেন। কেউ মন দিয়ে লক্ষ্য করলে দেখতে পেত ওই ধরে থাকার অল্প সময়টুকুতেই কয়েকবার কেঁপে উঠছে তার শরীরটা। পুরো ব্যাপারটা আমাকে খুলে বলুন তো মিস্টার পেন্ডার, কবে থেকে এটা শুরু হলো, কিভাবে হলো, এক্স্যাক্টলি কোন ড্রাগের প্রভাবে, এবং আপনার এতে কি কি সমস্যা হচ্ছে? আপনি বুঝে গেছেন ড্রাগের ব্যাপারটা? আপনাকে যতটুকু দেখেছি তার ভিত্তিতেই বুঝেছি, নিজের অনুভূতি দিয়েও বুঝেছি কিছুটা। এই মুহূর্তে আপনার মনটা একটা অদ্ভুত অবস্থার মধ্যে আছে, তার ফলে আপনার চারপাশের পরিবেশের অনেকটা অংশ
সাধারণের চাইতে অনেক বেশি মাত্রায় ভাইব্রেট করছে। এটা যে কোনো ড্রাগের প্রভাবেই হয়। এই ভাইব্রেশন যদি দীর্ঘস্থায়ী হয় তবে আপনার নিজের অস্তিত্ব চেনা জানা পৃথিবীটা ছাড়িয়ে আরও অনেকটা অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়বে, এবং যতদিন না সেই অংশটা আবার আস্তে আস্তে আগের মাত্রার ভাইব্রেশনে ফিরে আসে, এই যে মাঝে মধ্যে অদ্ভুত অভিজ্ঞতাগুলো হচ্ছে না, এগুলো বন্ধ হবে না। কি আশ্চর্য! আপনি কি করে এত নিখুঁতভাবে? দেখুন, এগুলো আমি আপনাকে বলে রাখছি যাতে বিষয়টাতে আপনি আমাকে পুরোপুরি ভরসা করতে পারেন। যাকে আপনারা ক্লেয়ারভয়েন্স বলেন সেটা আসলেই বেড়ে যাওয়া মাত্রার কম্পন অনুভব করতে পারার একটা ক্ষমতা ছাড়া আর কিছুই নয়। আপনার এই ব্যাপারটাকেও অনেকটা সেই গোত্রেই ফেলা যায়। তবে যেটা আমার আশ্চর্য লাগছে, এই ড্রাগটা আপনি পেলেন কোথা থেকে? বিশেষ করে একেবারে বিশুদ্ধ অবস্থায় পেয়েছেন। ভেজাল মেশানো থাকলে এরকম অভিজ্ঞতা হতো না। যাকে আপনি আপনার মতো করে ঘটনাটা বলুন। জিনিসটা আসলে একটা পাহাড়ি ভেষজ উদ্ভিদ, অবশ্যই প্রসেস করা। নেশাদ্রব্য হিসেবে নানান ফর্মে প্রচুর ব্যবহার করা হয়। দেখেছেন বোধহয়, সেই যে একটা বৃন্ত থেকে শাখার মতো সরু সরু পাতা ভাগ হয়ে যায়। ভারতবর্ষে পাওয়া যায় জিনিসটা, হিমালয় অঞ্চলে। নামটা বুঝতে পেরেছি কিসের কথা বলছেন, বলে যান। হ্যাঁ, তো জিনিসটা কয়েক মাস আগেই আমার হাতে আসে। আমার স্ত্রী তখন বাড়ি ছিল না। কিভাবে আসে সে কথা আর বলছি না, তবে জিনিসটা খাঁটি ছিল। আর সেই কারণেই আমি একটা এক্সপেরিমেন্ট করার লোভ সামলাতে পারলাম না। শুনেছিলাম এর একটা এফেক্ট হচ্ছে, এতে প্রচণ্ড হাসি পায়। হ্যাঁ, কখনো কখনো হয়। বুঝতেই পারছেন, আমি হাসির গল্প লিখি, আর সে কারণেই আমার এক্সপেরিমেন্ট করার ইচ্ছেটা হয়েছিল। মনে হয়েছিল লেখালেখির ক্ষেত্রে কিছুটা সুবিধে হতে পারে। মানে যাই দেখবো হাসি পাবে, এই ব্যাপারটা ঠিক কেমন হয় জানতে ইচ্ছে করছিল, দেখতে ইচ্ছে করছিল। কাজেই বলুন। একটু পরীক্ষামূলকভাবেই ডোজটা নিলাম। টানা 6 ঘন্টা উপোস করে রইলাম। একটা ঘরের মধ্যে নিজেকে বন্ধ করে রাখলাম, বলে দিলাম কেউ যেন আমায় ডিস্টার্ব না করে। তারপর জিনিসটা বেশ অনেকটা পরিমাণে গলধকরণ করে অপেক্ষা করতে লাগলাম। ফলাফল? কিচ্ছু না, জানেন, কিচ্ছু না। 1, 2, 3, 4, 5 ঘন্টা কেটে গেল, কোনো হাসি নেই, কিচ্ছু নেই। শুধু প্রচন্ড ক্লান্ত বোধ হতে লাগলো, কিন্তু চারপাশের কোনো কিছু থেকেই হাসি পেল না। ওই জিনিসের এটাই মজা, কার উপর যে কিভাবে কাজ করবে আগে থেকে বলা অসম্ভব। তো রাত্রি 2টো নাগাদ খিদে ঘুমে আচ্ছন্ন শরীর নিয়ে ঘর থেকে বেরিয়ে এলাম। 1 কাপ দুধ খেয়ে উপরে চলে গেলাম শুতে। খুব হতাশ লাগছিল। এত কষ্ট করে করা এক্সপেরিমেন্ট সবটাই নষ্ট। বোধহয় ঘন্টাখানে ঘুমিয়েও ছিলাম। আচমকা একটা শব্দে ঘুম ভেঙে গেল। আমার নিজের হাসির শব্দ। আমি উন্মাদের মতো হাসছি। আমার সারা শরীর কেঁপে উঠছে সেই হাসির দমকে। প্রথমেই মনে হলো বোধহয় ঘুমের মধ্যে স্বপ্ন দেখে হাসছিলাম, কিন্তু তারপর বুঝতে পারলাম জিনিসটা কাজ শুরু করেছে। ভেবে একটু ভালোই লাগলো আমার। যাক, তাহলে পুরোপুরি জলে যায়নি এত পরিশ্রম, এত কষ্ট। শুধু একটা ব্যাপারেই মনটা খচখচ করতে লাগলো। বারবারই মনে হচ্ছিল আমার ঘুমটা নিজের থেকে ভাঙেনি, কেউ একজন আমায় তুলে দিয়েছে ইচ্ছে করে। সত্যি বলতে কি, হাসির মধ্যে হঠাৎই কথাটা মাথায় এলো। কে এমনটা করতে পারে কোনো ধারণা? একটু ইতস্তত করেন পেন্ডার। চোখের উপর থেকে একগোছা চুল সরান নার্ভাস ভাবে, তারপর মুখে হাসি ফোটানোর একটা ব্যর্থ চেষ্টা করেন। দেখুন স্যার, আপনার যা মনে হয়েছে সব কিন্তু আমাকে খুলে বলতে হবে। স্বপ্ন, কল্পনা, নিশ্চিত, অনিশ্চিত কিচ্ছু বাদ দেবে না।
প্রথমে সেই জিনিসটাকে আমার স্বপ্নেরই অংশ মনে হয়েছিল, যেন যেন খুব শক্তিশালী একটা একটা অস্তিত্ব, একটা একটা ব্যক্তিত্ব, এবং এবং সেটা একজন মহিলার। মহিলা? কিরকম মহিলা? মানে ভালো কেউ? পেন্ডার যেন একটু চমকে ওঠেন এই প্রশ্নে। লালচে হয়ে ওঠে তার মুখটা, মুখে একটা আতঙ্কের অভিব্যক্তি ফুটিয়ে তিনি মাথা নাড়েন। শয়তানি, সেই মুখে ভয়ানক শয়তানি ছাড়া আর কিচ্ছু ছিল না। আর একটা অদ্ভুত বিকৃত ভাব, অনেকটা উন্মাদের মতো, উন্মাদ মানুষের মতো। বলে তিনি একটু থেমে যান। ডক্টরের মুখের দিকে তাকিয়ে তার মুখে একটা সন্দেহের ভাব ফুটে ওঠে। না না মিস্টার পেন্ডার, আমি আপনাকে মোটেই পাগল ভাবছি না, ওসব ভয় পাবেন না। বরং আপনার গল্পটা সত্যি বলতে কি আমার প্রচণ্ড ইন্টারেস্টিং লেগেছে। সেই কারণেই বোধহয় শুনতে শুনতে বেশ কয়েকটা ব্যাপার আমি আন্দাজ করে ফেলেছি। এই ধরনের অতীন্দ্রিয় বিষয়গুলো সম্পর্কে আমার কিছুটা জ্ঞান আছে, জানেন বোধ। হ্যাঁ, তো সেইভাবেই হাসতে হাসতে আমি বিছানা থেকে উঠে পড়লাম। দেশলাইটা খুঁজে পেতে খুব সমস্যা হচ্ছিল প্রথমে, বেশি এদিক ওদিক করতে পারছিলাম না। এখন চাকর বাকরেরা যদি আমার এই বীভৎস হাসি শুনে ফেলে, একটা বিচ্ছিরি ব্যাপার হবে। কোনো রকমে একটা আলো জেলে গায়ে ড্রেসিং গাউন জড়ানো অবস্থায় আমি ঘর থেকে বেরিয়ে সিঁড়িতে পা দিলাম। আমি চাইছিলাম আমার অনুভূতিগুলোর কোনো একটা রেকর্ড রাখতে, তাই ঠিক করলাম স্টাডিতে গিয়ে 2-1 কলম লিখে রাখবো। কোনো ক্রমে মুখে একটা রুমাল গুঁজে সিঁড়ি ভেঙে নেমে এলাম। আর সেই জিনিসটা যেটা আপনার ঘরে ছিল? সে আমার আশেপাশেই ঘুরছিল সারা সময় ধরে, তবে কিছুক্ষণ পর তাকে আর অতটা স্পষ্টভাবে অনুভব করতে পারছিলাম না। হয়তো সেই উন্মাদ হাসির জন্যই। আচ্ছা, এবার বলুন তো, সিঁড়ি দিয়ে নামতে আপনার কতটা সময় লাগলো? হ্যাঁ, ঠিক ঠিক এটাই বলতে চাচ্ছিলাম। অদ্ভুত অবিশ্বাস্য ব্যাপার, জানেন। অবশ্য আপনি বোধহয় জানেন এমনিতেও। প্রতিটা সিঁড়িতে আমি পা দিচ্ছি, মনে হচ্ছে যেন আমাকে স্লো মোশনে চালিয়ে দিয়েছে কেউ। অন্তত 5 মিনিট করে লাগছে এক একটা সিঁড়িতে। 8 ঘন্টার চেষ্টায় আমি নিচে এসে নামতে পারলাম, কিন্তু যখন ঘড়ি দেখলাম, কয়েক সেকেন্ড হয়েছে, তাই তো? একদম একদম। আর সেখানেই শেষ নয়। তারপর আমি আমার লেখার ঘরের দিকে হাঁটছি, অথচ 1 পাও এগোচ্ছি না, কিংবা এগোচ্ছি কিন্তু ভীষণ আস্তে। মানে কি যে বলবো। খুবই স্বাভাবিক। যে জিনিসটা আপনি খেয়েছেন তার অতিরিক্ত প্রয়োগের ফলে স্থানকালের বোধ গুলিয়ে যেতেই পারে। তাই হবে। যখন আমি বাতিটা জ্বাললাম, সবকিছু পলকে পাল্টে গেল। এই হাসছিলাম, আর এই হ্যাঁ, কি ভয়, প্রচন্ড ভয়, প্রচন্ড ভয়। বলতে বলতে পেন্ডারের মুখে এক অদ্ভুত অভিব্যক্তি ফুটে উঠছিল। কথাটা মনে করতে গিয়ে তার একই সঙ্গে হাসি পাচ্ছে এবং ভয়ও করছে। সেই মিশ্র অভিব্যক্তি ফুটে উঠছে তার মুখের রেখায়। তাই ভয়? হ্যাঁ হ্যাঁ, ভয়। যদিও সেই জিনিসটা চলে গেছে বলেই মনে হচ্ছিল, কিন্তু তার কথা মনে করেই প্রচন্ড ভয় করছিল আমার। দরজাটা লক করে দিয়ে একটা চেয়ারে বসে পড়লাম। নিজেকে বোঝানোর চেষ্টা করলাম নানাভাবে। এসবের মধ্যেই কিন্তু আমার সেই ধীর গতিতে চলার ব্যাপারটা পাল্টায়নি। ফলে সবকিছু করতে গিয়ে একটা অস্বাভাবিক সময় লাগছে বলে মনে হচ্ছিল। আর থেকে থেকেই বুদবুদের মতো হাসির জন্ম হচ্ছিল। আর সেই ভয়ের অনুভূতির সঙ্গে মিশে একটা একটা বিভৎস ব্যাপার, হাসি আর ভয়, হাসি আর ভয়, বিভৎস, অসহ্য। তারপর হঠাৎ করে সবকিছুর দিকে তাকিয়ে খুব মজা লাগতে শুরু করলো।
হাসির তীব্রতাও বেড়ে চলল। বইয়ের তাকটা কি প্রচন্ড হাস্যকর, আর্মচেয়ারটা তো একটা ক্লাউন। সবকিছু, ম্যান্টেল পিসের ওপর রাখা ঘড়ি, টেবিলের ওপর রাখা কাগজপত্র, কালির দোয়াত, পা রাখার টুল, সবকিছুর মধ্যেই কি একটা বিকট কৌতুক। বলতে বলতে হাসছিলেন পেন্ডার। হাসি ফুটে উঠছিল সাইলেন্সের মুখেও। স্পষ্ট বুঝতে পারছি ওই জিনিস খেয়ে কীরকম হাসি পায়। খানিকটা অভিজ্ঞতা আমারও আছে। আচ্ছা, তারপর বলুন। বুঝতেই পারছেন ডক্টর, এই উন্মাদ হাসি আর উন্মাদ ভয় পাশাপাশি চলছিল। হাসিটা আসছিল ড্রাগের ফলে, কিন্তু ভয়টার উৎসটা আমার অজানা। যা কিছু দেখে হাসি পাচ্ছিল তার সবের পিছনেই একটা অদ্ভুত ব্যাখ্যাতীত ভয় ছিল। যেন ভয় জিনিসটাকে কেউ বেল লাগানো টুপি আর নাকে বল পরিয়ে আমার সামনে হাজির করেছে। ভয় আর হাসি, এই দুটো আবেগের একটা মরণপণ লড়াই চলছিল আমার মধ্যে। ধীরে ধীরে একটা জিনিস বুঝতে পারলাম, আমি যেন আক্রান্ত হচ্ছি। ভয়টা আসছিল সেখান থেকেই, যে ব্যক্তি আমাকে ঘুম থেকে জাগিয়ে তুলেছিল সেই করছিল সেই আক্রমণ। আমি গলগল করে ঘামছিলাম, আর সে যেন আমার চেতনাকে গ্রাস করে নিচ্ছিল। আমার মাথায় আপনার মাথায় সব বিভৎস ভাবনা ঢুকিয়ে দিচ্ছিল, তার নিজের ভাবনা। যেন আমার স্বাভাবিক ভাবনার স্রোতকে আটকে তার নিজের চিন্তাগুলো গুঁজে দিচ্ছিল। অবাস্তব শোনাচ্ছে না আমার কথাগুলো ডক্টর, কিন্তু বিশ্বাস করুন ঠিক এগুলোই ঘটেছিল আমার সাথে। তারপর সেই ক্রমাগত আক্রমণের ফলেই যেন আমার হাসিটা প্রতি মুহূর্তে বেড়ে উঠছিল। সবকিছুকেই বড় অসম্ভব, অবাস্তব, হাস্যকর বলে মনে হচ্ছিল। নিজেকে কি অসহায় লাগছিল ডক্টর। কি অসহায় লাগছিল। ডক্টর সাইলেন্স গম্ভীর মুখে মাথা ঝুঁকিয়ে বসেছিলেন। পেন্ডারের কথা শেষ হতে তিনি জিজ্ঞেস করলেন, এই পুরো সময়টা ধরে আপনি কাউকে দেখেননি? বিশ্বাস করুন, চোখে দেখিনি, কিন্তু মাথার মধ্যে একটা অদ্ভুত মূর্তি আকার নিচ্ছিল। একজন মহিলা, মিশমিশে কালো রং, বড় বড় দাঁত, প্রকাণ্ড পুরুষালী চেহারা, একটা চোখ, বাঁ দিকেরটা প্রায় বন্ধ। ভগবান, সে একটা মুখ বটে। আবার দেখলে আপনি চিনতে পারবেন সেই মুখ? ডক্টর, ভুলতে পারলে বুঝতাম আমার ভাগ্যটা ভালো। একবার যদি ভুলতে পারতাম। ভদ্রলোক আচমকাই ডক্টরের হাতটা চেপে ধরলেন। আপনাকে এই যে সবটা বলতে পারলাম, কি যে শান্তি হচ্ছে জানেন। এর শিকি ভাগও কাউকে বলার সাহস পায়নি। শুধু বলতে পেরেই মনে হচ্ছে অনেকটা নিশ্চিন্ত হয়েছি। আমি ভাবতেই পারিনি কেউ এতটা ধৈর্য আর অনুভূতি নিয়ে আমার কথা শুনবে। থ্যাংক ইউ ডক্টর। ডক্টর সাইলেন্স ওর হাতে একটা মৃদু চাপ দিয়ে বললেন, আপনার কেসটা খুবই ইউনিক এবং খুবই ইন্টারেস্টিং। এখানে আঘাতটা দৈহিকভাবে নয়, পড়ছে আপনার মনোজগতে, বা আরও সঠিকভাবে বলতে গেলে আপনার আত্মায়। এতে এই মুহূর্তে আপনার মাথার কোনো সমস্যা হবে না, কিন্তু পরে যখন এই দেহ ছেড়ে আপনি বেরিয়ে যাবেন, এমন হতে পারে ততদিনে আপনার আত্মা এতটাই বিকৃত হয়ে গেছে যে আপনি আত্মিকভাবে উন্মাদ হয়ে গেছেন। সাধারণ মনের রোগের চাইতে অনেক ভয়ানক ব্যাপার সেটা। আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? কিছুক্ষণ দুজনের কেউই কোনো কথা বললেন না। অবশেষে পেন্ডার বললেন, ভগবান। দেখুন, এত কথা আপনাকে বলতাম না যদি না নিশ্চিত হতাম যে এই ব্যাপারটার একটা সমাধান করা সম্ভব। হ্যাঁ,
ঠিকই শুনেছেন, এই জিনিস ঠিক হয়ে যাবে। বিশেষ করে এই যে ড্রাগটি আপনি নিয়েছেন, মানুষের শরীরের এফেক্ট সম্পর্কে বেশ কিছু পড়াশোনা আছে আমার। জিনিসটা কিছু এমন অঞ্চলের দরজা খুলে দিতে পারে যার নাগাল আমাদের 5টা ইন্দ্রিয় দিয়ে পাওয়া সম্ভব নয়। আপনার ক্ষেত্রেও ব্যাপারটা তাই হয়েছে। ওই যে অতীন্দ্রিয় কম্পনের কথা বলছিলাম, ওটাই আপনার ক্ষেত্রে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে এই ড্রাগ। ফলে আপনি এমন কিছু অনুভব করে ফেলেছেন যেগুলো সাধারণ অবস্থায় আপনার অনুভব করার কথা নয়। এই বাড়িটার কিছু ব্যাপার আছে, কিছু ইতিহাস। সেখান থেকেই কোনো একটা শক্তির উৎস আক্রমণ করছে আপনাকে। অবশ্য সেটা কী ধরনের সে ব্যাপারে আমি এখনো নিশ্চিত নই। যাই হোক, আপনার গল্পের শেষটা বলুন, তারপর সমাধানের আলোচনায় আসছি। তো সেই মুহূর্তে আমার ঠিক কি কি হচ্ছে সেই নিয়ে কয়েকটা লাইন লিখলাম, তারপর আবার কোনো রকমে ওপরে চলে গেলাম। তখন ভোর 4টে হবে। যথারীতি হাসিটা তখনও চলছে, এবং যেদিকেই তাকাচ্ছি মনে হচ্ছে আমার চারপাশের জিনিসগুলো যেন পেটে খিল ধরানো কোনো হাসির গল্প শোনাচ্ছে আমায়। তারপর কখন যেন এসে ঘুমিয়ে পড়েছে, একেবারে স্বপ্নহীন শান্তির ঘুম। সেটা যখন ভাঙলো, একটা হালকা মাথা ব্যথা ছাড়া আর কিছু নেই। সেই ভয়টাও নেই? সেই মুহূর্তে অন্তত মনে হয়েছিল নেই। আগের রাতের কথা মনে পড়ায় মনে হলো হয়তো অতিরিক্ত নার্ভাসনেসের ফলেই অতটা ভয় পেয়ে গিয়েছিলাম। সেদিন সারাদিন প্রচুর লিখলাম, জানেন, পাতার পর পাতা। দারুণ আসছিল লেখাগুলো। আমার সমস্ত চরিত্রের সেন্স অফ হিউমার যেন অনেক গুণ বেড়ে গিয়েছিল। মনটাও বেশ ফুরফুরে ছিল। অন্তত আমার স্টেনোগ্রাফার, মানে যে মেয়েটি আমার ডিকটেশন শুনে শুনে টাইপ করে, সে বিদায় নেওয়ার আগে পর্যন্ত। সে বেরিয়ে যাওয়ার পর তার টাইপ করা পাতাগুলো হাতে নিয়ে আমি অবাক হয়ে গেলাম। এগুলো কি বলেছি আমি? নিজের চোখকেই বিশ্বাস হচ্ছিল না। কেন? সবকিছু কেমন কেমন বিকৃত। শব্দগুলো একই আছে, আবার মনে পড়ছিল এগুলোই আমি বলেছি। কিন্তু তার অর্থগুলো কি অদ্ভুত, বিভৎস। সেগুলো পড়ে হাসি পাচ্ছে বটে, কিন্তু সে হাসি কেবল নির্দোষ রসিকতা নয়, সাংঘাতিক শব্দ, অর্থবোধক শব্দ। কি কুশ্রী! গল্পটা পড়ে আমি কেঁপে উঠলাম। মানে জিনিসটা হাসির গল্পের মোড়কেই লেখা, কিন্তু তার মধ্যে যেন কোন ফাঁকে অনেকখানি অন্ধকার আর বিকৃত শয়তানি এসে ঢুকেছে। সে লেখাটা একবার দেখা যায়? না, দেখে সেই মুহূর্তে এত গা ঘিন করেছিল যে সেটা নষ্ট করে ফেলেছিলাম সঙ্গে সঙ্গেই। পরে অবশ্য আরো অদ্ভুত একটা কথা মনে হয়েছিল, জানেন। মনে হয়েছিল গল্পটা হয়তো আদতে সেরকম কিছুই ছিল না, কিন্তু এই জিনিসটার প্রভাব তখনও আমার উপর থেকে কাটেনি, এবং সেই কারণেই আমি সাধারণ হাসির কথাবার্তায় বিভৎস বিকৃত সব অর্থ দাঁড় করাচ্ছিলাম। আর সেই উপস্থিতি যে আপনার চারপাশে ঘুরে বেড়াচ্ছিল, সে ছিল এসবের মধ্যে? ব্যস্ত থাকার সময়টা অতটা বুঝতে পারছিলাম না, কিন্তু যেই দুদণ্ড কাজ ছাড়া থাকছিলাম, সঙ্গে সঙ্গে যেন আমার পিছনে এসে দাঁড়াচ্ছিল। সে আমাকে নানাভাবে প্রভাবিত করতে চাইছিল। কিভাবে? আরে মাথায় অদ্ভুত অদ্ভুত সব শয়তানি ভাবনা আসছিল, ভয়ানক সব অপরাধের ভাবনা, দৃশ্য। মানে যেমন জিনিস আমি লিখি না, আদপেই লিখি না। সত্তার উপর ডার্ক পাওয়ারের প্রভাব। হ্যাঁ, না কিছু না, বলে যান। হ্যাঁ, তো তারপর আমার স্ত্রী ফিরে এলো এক সময়, কিন্তু এই ব্যাপারটা চলতেই থাকলো। আমার মনের সঙ্গে যেন কিভাবে সেঁটে গেছে সেই ব্যক্তিত্ব। আমি যেখানে যাচ্ছি আমায় অনুসরণ করছে, আর আমারও কেমন অদ্ভুতভাবে একে তোয়াজ করে চলতে ইচ্ছে করছে। তাই আমি দরজা খুলে দিচ্ছি, চেয়ার টেনে দিচ্ছি। একসময় ব্যাপারটা দম বন্ধকর হয়ে উঠল। মনে হতে লাগলো কোথাও সামান্য ত্রুটি বিচ্যুতি হলে গিয়ে রোষের মুখে পড়বো আমি। আমার সাহসটা ভাবুন একবার। এত কিছুর পরেও প্রথমবার নেওয়ার 3 দিনের মাথায় দ্বিতীয়বার আবার
একই ধরনের একটা ডোজ নিলাম আমি। সবকিছুই আগের দিনের মতোই ঘটলো। কেবল সময়ের গতিটা আগের বার যেমন ধীর হয়ে গিয়েছিল, কিন্তু এবার উল্টে তাড়াতাড়ি হয়ে গেল যেন। উপর থেকে আমি ঝড়ের মতো নেমে এলাম সিঁড়ি বেয়ে। যে 1 ঘন্টা আমি নিজের স্টাডিতে কাটালাম, সেই সময়টুকু আমার কাছে মিনিট 10 মতো মনে হয়েছে। এই জিনিসের ওভারডোজের ওই এক ব্যাপার, মানে ধরুন মাইলের পর মাইল আপনি কয়েক মিনিটে হেঁটে চলে যেতে পারেন, কিংবা কয়েক গজ দূরত্ব পেরোতে ঘন্টাখানেকেরও বেশি সময় লেগে যেতে পারে। যারা নেয়নি তাদের বোঝানো কঠিন। তবে এই ব্যাপারটা থেকে সহজেই বোঝা যায় যে স্থানকালের ধারণাগুলো সবই আসলে আমাদের মনে। হ্যাঁ, কিন্তু এবারে আমার ইন্দ্রিয়গুলো অদ্ভুত আচরণ করা শুরু করলো। মানে ধরুন, যার যে নির্দিষ্ট অনুভূতিটা নিয়ে কাজ করার কথা, সেটা নিয়ে কাজ করছে না। আমি সবই দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, কিন্তু সব বোধ কেমন জট পাকিয়ে যাচ্ছে। সবকিছু যেন একটা ইন্দ্রিয় দিয়ে ঢুকছে। আচ্ছা, আমি যদি বলি আমি দৃশ্য শুনতে আর শব্দ দেখতে পাচ্ছিলাম, আপনি কি আমায় পাগল ভাববেন? পাগল ভাববেন, তাই না? পাগল ভাবছেন আপনি আমায়, কিন্তু ঠিক এটাই হচ্ছিল আমার সঙ্গে ডক্টর। ঘড়ির ঢং ঢং আওয়াজটা আমি চোখের সামনে দেখতে পাচ্ছিলাম। বাতাস দিয়ে বয়ে চলেছে একটা নির্দিষ্ট ছন্দে। আমার বইয়ের তাকে লাল, হলুদ, সবুজ, খয়েরি নানান রঙের বই, আর প্রত্যেকের থেকে আলাদা আলাদা কম্পাঙ্কের সুর বেরোচ্ছে। লাল মলাটগুলো গভীর নিচু তারের আওয়াজ করছে, হলুদ মলাটগুলো চিৎকার করছে, খয়েরি মলাটগুলো বিড়বিড় বিড়বিড় করছে। আর এই সব শব্দ ধরা দিচ্ছে আমার চোখে, যেখানে ধরা দিচ্ছে রঙগুলো। হ্যাঁ, এটাও হয়ে থাকে। আচ্ছা, হাসিটা কি ফিরে এসেছিল আবার? বইগুলোর গান শুনতে শুনতে এক ধরনের হাসি আসছিল আমার। সেই হাসির শব্দ শুনে মনে হচ্ছিল যেন কোনো প্রকাণ্ড জন্তু লোহার শিকল কেটে বেরোতে চাইছে। তবে আমার মাথাটা আশ্চর্য রকমের পরিষ্কার লাগছিল। অত জীবন্ত আমি বহুদিন অনুভব করিনি। এক সময় হঠাৎ কি খেয়াল হলো, আমি কাগজ পেন্সিল টেনে নিলাম। সাধারণত আমি ছবি টবি আঁকতে পারি না, কিন্তু অদ্ভুতভাবে সেদিন পেরেছিলাম। একটাই ছবি, একটাই মুখ, বারবার সেটাই আঁকছিলাম। একটা মহিলার মুখ। সেই মহিলা, তার রাত বোঝা বাঁ চোখটা এখনো আমার চোখের সামনে ভাসছে। মুখের ভাবটা কেমন ছিল? কয়েক মুহূর্ত চুপ করে থাকেন মিস্টার পেন্ডার, একটু এদিক ওদিক দেখে নেন। তার একটাই বর্ণনা হয়, অন্ধকার, অন্ধকার, শয়তানি আর পৈশাচিকতা। আচ্ছা, ছবিগুলো নষ্ট করে ফেলেছেন? আরে না না, দাঁড়ান, নিয়ে আসছি। একটা ড্রয়ার থেকে আঁকাগুলো বের করে ডক্টরের সামনে মেলে ধরেন ভদ্রলোক। এই দেখুন, ছবি বলতে শুধু এই, কোনো মুখটুক কিচ্ছু না, স্রেফ কয়েকটা হিজিবিজি দাগ কাটা। ছবির সেই মুখের অস্তিত্ব ছিল শুধু আমার মাথার ভিতরে। তারপর নেশার ঘোর কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে সবকিছু স্বাভাবিক হয়ে আসছিল ঠিকই, শুধু সেই তীব্র অস্বস্তির অনুভূতিটা বাদ দিয়ে যেন আমার চারপাশে কেউ আছে, এখনো আছে, এবং এর থেকে কি করে নিষ্কৃতি পাবো আমার জানা নেই। জিনিসটা আঁকড়ে আছে আপনার এই বাড়িটাকে, আপনার ব্যক্তিত্বকে নয়। এই বাড়ি আপনাকে ছাড়তে হবে। কিন্তু ডক্টর, এই মুহূর্তে অন্য কোথাও শিফট করার তো কোনো সংস্থান নেই আমার। আপনি তো জানেনই, এমনি আমার লেখালেখি প্রায় বন্ধ হয়ে গেছে, আর রোজগার খুব কম। লেখা বলতে যা বেরোচ্ছে তাতে হাসি থাকলেও সে হাসি বিকৃত, অন্ধকার, পৈশাচিক, সে ছাপতে দেওয়া যায় না। এরকম চলতে থাকলে আমি খুব শিগগিরই পাগল হয়ে যাব ডক্টর। আপনি জানেন, নিজের বেশিরভাগ লেখা আমি পুড়িয়ে ফেলি, যাতে কেউ দেখে না ফেলে। বলতে বলতে উঠে ঘরে পায়চারি শুরু করেন ভদ্রলোক। মাঝে মধ্যে থেমে এদিক ওদিক উঁকি ঝুঁকি মেরে কি যেন খোঁজার চেষ্টা করেন,
আচ্ছা, আপনার নিজের ভাব বা ভাষার সঙ্গে আপনি ইদানিং যেগুলো লেখেন তার কোনো মিলই থাকে না, তাই না? এক ফোঁটাও না, যেন অন্য কেউ লিখছে মনে হয়। সে আমি ভাষায় বর্ণনা করতে পারবো না। বারবার চেষ্টাই বা কেন করছি কে জানে। যাই হোক, আমার স্টেনোগ্রাফারও বহুদিন আগেই ইস্তফা দিয়েছে, আর আমি নতুন কাউকে বহাল করতেও ভয় পাচ্ছি। ডক্টর সাইলেন্স নিজেও উঠে দাঁড়ান। খানিকক্ষণ পায়চারি করে থেমে মিস্টার পেন্ডারের দিকে চেয়ে বলেন, আপনি নিঃসংকোচে আমাকে সবটা বলেছেন, সেজন্য আপনার আগে একটা ধন্যবাদ প্রাপ্য। এবং আপনাকে এও বলি যে আপনি মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ। আমি যতটা সুস্থ ততটাই। এটা এক ধরনের আক্রমণ, ভীষণ বাজে ধরনের একটা আক্রমণ আপনার অতীন্দ্রিয় সত্তার ওপর। আমি বোঝাতে পারছি আপনাকে? খুব স্পষ্টভাবে না হলেও বুঝতে পারছি বিষয়টা। এই জিনিস নিয়ে চর্চা পৃথিবীর প্রাচীন জাতিগুলো বহুকাল ধরেই করে আসছে। যে জিনিসটা আপনি খেয়েছেন ওষুধ হিসেবে সেটা এতই অনন্য যে তাহলে আপনার মতে ওই জিনিসটার জন্যই এই সমস্যা? সমস্যাটা ওভারডোজের জন্য। ওভারডোজের ফলে জিনিসটা গিয়ে কাজ করছে শুধুমাত্র আপনার দেহ নয়, আপনার অতীন্দ্রিয় সত্তার ওপর। তার ফলে আপনি অনেক তীব্র মাত্রার কম্পাঙ্কে সাড়া দিচ্ছেন। তবু আমি বলবো আরও ভয়ানক কিছুও হতে পারত। এই যে আপনি বসে আমাকে গল্পটা গুছিয়ে বললেন, হয়তো এই অবস্থাতেই আপনি থাকতেন না। এত কথা বলছি তার একটাই কারণ, যাতে ভবিষ্যতে আপনি এই ধরনের কাজ করার আগে অন্তত 10 বার ভাবেন। আপনি নিশ্চয়ই খ্রিস্টান। আমাদের এই ধর্মে আধ্যাত্মিক শয়তানি বলতে যে জিনিসটা বোঝানো হয় সেটা আদতে ছেলে মানুষই ছাড়া আর কিছুই নয়। আপনি নিশ্চয়ই সেরকম কিছু ভাবছেন এই ঘটনাটাকে। কিন্তু মাই ডিয়ার স্যার, একটা কথা মনে রাখবেন, আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য জগতের ঠিক পর থেকেই শুরু হয়েছে অতীন্দ্রিয়ের বিস্তার। হৃদয়ী জগতের মাঝখানে সীমারেখা খুবই সূক্ষ্ম। একবার কোনোভাবে সেটা পেরিয়ে গেলে যা যা হতে পারে সে নিয়ে আমার কিছু অভিজ্ঞতা আছে বটে, তবে তার একটাও আমি আপনার জানা কোনো ভাষায় আপনার কাছে বর্ণনা করতে পারবো না। আপনার বর্তমান সমস্যাটা এই ধরনের অতীন্দ্রিয় আক্রমণের। আমার বিশ্বাস এর একটা সমাধান আমি করতে পারবো, অন্তত চেষ্টা করতে পারবো। মানে কিভাবে? দেখুন, এই মুহূর্তে আমিও সঠিক জানি না কি পদ্ধতিতে সেটা হবে, তবে একটা এক্সপেরিমেন্ট করতে হবে। আমার উপর? আরে না না, তবে আপনার সাহায্য লাগবে। ডক্টর, এই মুহূর্তে আপনার কোনো ধারণাই নেই এই বিষয়টার কি, কেন, কিভাবে সম্পর্কে? ধারণা অবশ্যই আছে, কিন্তু প্রমাণ নেই। দেখুন, এই ড্রাগের প্রভাবে যে আপনার স্থান সময়ের মাত্রা পাল্টে যাচ্ছে, কিংবা একাধিক ইন্দ্রিয় একসঙ্গে কাজ করছে, এগুলো সবই স্বাভাবিক। এর সঙ্গে এই আক্রমণের কোনো সম্পর্ক নেই। ওই ধরনের এক্সপেরিমেন্টাল ডোজ নেওয়ার নির্বুদ্ধিতা যে করবে তার সঙ্গে এটা হবেই। কিন্তু অন্য বিষয়গুলো, ওই বিকৃত ভাবনা, চিন্তা, আবেগ, এগুলোই ভাবাচ্ছে আমায়, এগুলোই অস্বাভাবিক। এই বাড়িতে কিছু আছে, কোনো ঘটনা, কোনো ইতিহাস, কিছু আটকে পড়ে থাকা আবেগ, প্রবৃত্তি, চাওয়া পাওয়া। আপনার অস্থির অতীন্দ্রিয় সত্তা তারই কম্পাঙ্কে সাড়া দিচ্ছে। কিছু ছিল, কেউ। তার মানে এটা কোনো জীবন্ত কিছুর কারসাজি নয় বলছেন? কেউ ইচ্ছে করে এটা করছে না? না, সম্ভবত নয়, কিন্তু তাই বলে ব্যাপারটা কম বিপজ্জনকও নয়, বরং বেশিই বলতে পারেন। এসব এক কথায় বলে বোঝানো শক্ত। দেখুন, আমার সামান্য পড়াশোনায় আমি যতদূর বুঝেছি, কোনো শক্তিশালী ব্যক্তিত্বের মৃত্যুর পরেও তার চিন্তা, অনুভূতি, ভাবনা সব কিছু একটা জায়গায় আটকে থাকতে পারে। সাধারণ মানুষের ক্ষেত্রেও থাকে, তবে সেগুলো দ্রুত নষ্ট হয়ে যায়। কিন্তু কিছু বিশেষ ক্ষেত্রে নষ্ট হয় না। কখনো কখনো তারা নির্জীব কোনো বস্তুর সঙ্গে মিলে নিজেদের ক্ষমতা অসীম পর্যন্ত বৃদ্ধি করতে চায়। এই ক্ষেত্রে আমার মনে হয় একজন মহিলা ছিলেন এখানে। খুব মহৎ বা সৎ তিনি ছিলেন না, কিন্তু বুদ্ধিমান এবং তীক্ষ্ণ ব্যক্তিত্ব সম্পন্ন ছিলেন। তার কিছু কিছু আবেগ, অনুভূতি এখনো কাজ করে চলেছে এই বাড়িতে।
এখন বুঝতে পারছেন আমি কোন পয়েন্টে পৌঁছতে চাইছি? মিস্টার পেন্ডার বিউহলভাবে মাথা নাড়েন। আপনার বেলায় সেই ফোর্সগুলো এই ড্রাগের প্রভাবে আপনার নাগাল পেয়েছে এবং আপনার উপর এমনভাবে কাজ করেছে যে আপনার নিজস্ব সেন্স অফ হিউমার এবং কল্পনা একেবারে ধ্বংস হয়ে গিয়ে কিছু ভয়ানক ভাবনাকে জায়গা করে দিয়েছে। আপনি ক্লিয়ারভয়েন্টও হয়ে পড়েছেন। এই অতীন্দ্রিয় আক্রমণে আপনি কোনো সাধারণ ভিকটিম নন, আপনি একজন ক্লিয়ারভয়েন্ট ভিকটিম। মিস্টার পেন্ডার নার্ভাসভাবে মুখ মোছেন। আপনি নিশ্চয়ই এতক্ষণে আমাকে বদ্ধ উন্মাদ ভাবছেন। এ যাই ভাবুন, এই মুহূর্তে আপনাকে সাহায্য করার একটাই উপায় জানা আছে আমার। বেশি কিছু না, কিছুদিনের জন্য আপনাকে এই বাড়িটা ছাড়তে হবে। কোথায় যাবেন সেই ব্যবস্থা আমি করে দেব। আপনার এই ওভারডোজ শর্টকাটে একটা অদ্ভুত অভিজ্ঞতা লাভের সুযোগ করে দিয়েছে আমাকে এবং আপনাকেও। আমি সেজন্য আপনার কাছে কৃতজ্ঞ। সেই অভিজ্ঞতাটাই পুরো মাত্রায় অনুভব করতে চাই আমি। সমাধান পেতে হলে সেখানেই পাব। আর শুনুন, আপনার স্ত্রীকে এত কিছু বলে উদ্বিগ্ন করার কোনো দরকার নেই। বলবেন মাস ছয়েকের জন্য একটা অন্য বাড়ি ভাড়া নিয়ে যাচ্ছেন, সেই অবসরে 2-1 রাত্রি আপনাদের বাড়িতে আমি কাটানোর অনুমতি চাইছি। ঠিক আছে? আপনাকে কি বলেছে? ওসব পরে হবে। আপাতত আপনাকে যেটুকু ব্যবস্থা করতে বললাম দয়া করে করে ফেলুন। কিন্তু মানে আপনি ঠিক কি ধরনের এক্সপেরিমেন্ট করবেন? খুব সহজ একটা এক্সপেরিমেন্ট। আপনার বাড়িতে ঢোকার সময় থেকেই আমি তেমন অস্বাভাবিক কিছুই অনুভব করিনি, শুধু ওই ভাইব্রেশনের তারতম্যের বিষয়টা ছাড়া। সেই জন্যই মনে হচ্ছে এ বড় সহজ ঠাঁই নয়, এর সঙ্গে রীতিমতো বোঝাপড়া দরকার। এই বাড়িতে কয়েকটা রাত কাটিয়ে এর আনাচে কানাচে লুকিয়ে থাকা অশুভ শক্তিকে ভুলিয়ে ভালিয়ে তার ডেরা থেকে বের করে এনে তাকে ধ্বংস করা। এই বের করে আনার কাজটা করতেই আমার এই বাড়িটাকে কিছুদিন ফাঁকা প্রয়োজন। ভয় পাবেন না, আমার কিছু হবে না। ভগবান। শয়তান। যাই হোক, আপনি যা ভালো বুঝবেন করুন, আমার কিছুতেই কোনো আপত্তি নেই। শুধু একটা কথা, এই যে এক্সপেরিমেন্টের কথা বলছেন, এই বাড়িতে রাত্রি যাপন, এইসব আশা করি আপনি সম্পূর্ণ একা একা করবেন না? না না, একেবারেই না। একজন নয়, দুজন থাকবে আমার সঙ্গে। যাক, আশা করব আপনি আপনার বিশ্বাস এবং ভরসার যোগ্য 2 শক্ত সামর্থ্য লোককেই আনবেন। লোক নয় মানে? আমি মহিলা বা শিশুর কথাও বলছি না। আমার সঙ্গে থাকবে 2 না মানুষ, একটা কুকুর এবং একটা বেড়া। আর কথা না বলে দুজনেই এগোন পাশের ঘরে চা খেতে। 2 ঘর খুলে রাখা হয়েছে ডক্টর সাইলেন্সের জন্য। একতলার বৈঠকখানা আর ঠিক তার ওপরের শোবার ঘর। বাকি সব বন্ধ। সমস্ত কাজের লোককে ছুটি দেওয়া হয়েছে। ইতিমধ্যে ডাক্তারবাবু নিজের সেক্রেটারিকে একটি কাজ দিয়েছেন, এই বাড়িটার ইতিহাস খুঁজে বের করা। তার বিশ্বাস সেটা করতে পারলেই অর্ধেক রহস্যের সমাধান হবে। সংবেদনশীলতা এবং ইনস্টিংক্টের দিক থেকে মনুষ্যতর প্রাণী মানুষের চেয়ে অনেক এগিয়ে। মানুষের থেকে অনেক বেশি শক্তিশালী ক্লিয়ারভয়েন্সে সক্ষম তারা। তাদের অনুভূতির বিস্তার অনেক বেশি। তারা অনেক বেশি দেখে, শোনে, এমনকি আগাম অনুভবও করতে পারে। বেড়াল প্রাণীটার মধ্যে বেশ কিছু অদ্ভুত বৈশিষ্ট্য বহু বছর যাবৎ লক্ষ্য করে আসছেন ডক্টর সাইলেন্স। একে তো তাদের দৃষ্টিসীমা মানুষের থেকে কয়েক গুণ বেশি। তাছাড়া আরও যে ব্যাপারটা তাদের মধ্যে আছে সেটা হলো যে কোনো অতিপ্রাকৃতের উপস্থিতিতে তারা ভয় পায় না, যেমনটা পায় কুকুররা। বরং তারা বেশ আনন্দ পায়, আরাম পায়। স্মোক সেই বেড়াল ছানা বয়স থেকেই ওর সঙ্গে আছে। তার আচার আচরণ খুব ভালো মতো চেনা ডক্টর সাইলেন্সে। তার অদৃশ্য জিনিসপত্র দেখে লাফিয়ে ওঠা, এক মনে নিজের গা চাটতে চাটতে আচমকা অকারণে ঘরের কোণের দিকে তাকিয়ে স্থির হয়ে যাওয়া, বা কোনো অদৃশ্য প্রাণীর সঙ্গে খেলা করা, এই সব কিছুর সঙ্গে যথেষ্ট পরিচিত সাইলেন্স। এর কিছু কিছু জিনিস যে স্রেফ অভিনয় বা দৃষ্টি আকর্ষণ করার জন্য করা,
সেটাও তিনি খুব ভালো করেই জানেন। প্রাণীটার সমস্ত শরীরটাই কুচকুচে কালো, শুধু পেটের কাছটা সাদা। চোখ দুটো অস্বাভাবিক উজ্জ্বল। সংবেদনশীলতার দিক থেকে দেখতে গেলে বেড়ালদের মধ্যেও তার বিশেষত্ব অনন্য। তার নিঃশব্দ আসা যাওয়া বারবার বুঝিয়ে দেয় স্মোক সত্যি সার্থক নামা একটা বেড়াল, এবং আজকের কাজের জন্য সেই যোগ্যতম। অন্য প্রাণীটা অর্থাৎ কুকুরটার নাম ফ্লেম। তার বয়স হয়েছে। তাকে এই অভিযানে সঙ্গে রাখার কারণ স্মোকের সঙ্গে তার বোঝাপড়া খুব ভালো, এবং সে খানিকটা অভিভাবকের মতোই আগলে রাখে বেড়ালটাকে। তাছাড়া ফ্লেম বেশ লড়াকু ধরনের, কলি প্রজাতির কুকুর। ছোট থেকেই সাইলেন্সের কাছে পালিত, এবং স্মোককে সামলে রাখার ক্ষমতা একমাত্র তারই আছে। রাত্রি প্রায় 10টা। সেই স্যাঁতস্যাঁতে ঘরটায় বসে আছেন ডক্টর সাইলেন্স। ঢোকার সময় বাইরের চাপ চাপ কুয়াশার খানিকটা এসে ঢুকেছে খোলা দরজা দিয়ে, আর এসে ঢুকেছে একটা শীতল অস্বস্তি। জনের দেওয়া 1 প্লেট দুধ চেটে পুটে খেয়ে স্মোক একটু সরেজমিনে দেখতে বেরিয়েছে চারপাশটা। ফ্লেম তার পিছু পিছু। যদিও আজ তার এই ঘোরাঘুরি করার বিশেষ ইচ্ছা আছে বলে মনে হয় না। বেশ খানিকক্ষণ ধরে এদিক ওদিক নানা ধরনের শোঁকাশুঁকি, তদন্ত ইত্যাদি সেরে শেষ অবধি ফায়ার প্লেসের সামনে এসে বসে বেড়ালটা। থাবা চাটতে থাকে মনোযোগ দিয়ে। ফ্লেমের হাবভাব দেখে কিন্তু মনে হচ্ছিল কিছু একটা ঘটার অপেক্ষায় আছে সে। সাধারণত রোজ রাতেই স্মোক খানিকক্ষণ খেলা করে ফ্লেমের সঙ্গে। অবশ্য কাজটা ফ্লেম যতটা না খুশি হয়ে করে, তার থেকে বেশি করে দায়ে পড়ে। কিন্তু প্রত্যাখ্যান প্রায় কখনোই করে না। কিন্তু আজকে যখন স্মোক তার লেজের দিকে এগোয়, তার গম্ভীর ভাব দেখে বোঝা যায় আজ সেই ব্যতিক্রমী দিনগুলোর একটা। বেড়ালটার নিজের অভিব্যক্তিতে অবশ্য তেমন উদ্বেগের ছাপ নেই। বোঝা যাচ্ছে তার প্রাথমিক তদন্ত বেশ ভালোভাবেই শেষ হয়েছে। ডক্টর সাইলেন্স বসেছেন আগুনের ধারে একটা আর্ম চেয়ারে, হাতে বই নিয়ে। বর্তমানে অবশ্য তার চোখ দুটো বইয়ের পাতার কয়েক ইঞ্চি ওপর দিয়ে তার পোষ্য যুগলের ওপর নিবদ্ধ। বেড়ালটার মুখে একটা নিষ্পাপ ভাব। কুকুরটা শুয়ে আছে 2 থাবায় মুখ রেখে। খানিকক্ষণ বাদেই আবার চঞ্চল হয়ে ওঠে স্মোক। একবার দরজার দিকে যায়। ফ্লেমের শান্ত 2 চোখ তাকে অনুসরণ করে, আবার ফিরে আসে। বেড়ালটা এখনো বুঝতে পারছে না আজকে হঠাৎ তার সঙ্গীর কি হলো। খানিকক্ষণ ফ্লেমের সামনে ঘোরাফেরা করে তার মনোযোগ আকর্ষণের চেষ্টা করে চুপচাপ তার মুখোমুখি চোখে চোখ রেখে দাঁড়ায় স্মোক। কুকুরটার চোখ থেকে সম্ভবত কিছু নীরব বার্তা পৌঁছায় তার কাছে। সে বুঝতে পারে আজ আর কোনোভাবেই খেলা হবে না, কাজেই সে রনে ভঙ্গ দেয়, আবার গা চাটতে বসে। তবে এই পরিষ্কার করার কাজটা দিয়ে কিছু একটা আড়াল করতে চাইছে বেড়ালটা। সাইলেন্স বুঝতে পারে তার আসল মনোযোগ সেখানে নেই। খানিকক্ষণ সব শান্ত, তারপর আবার উঠে পড়ে স্মোক। পায়চারি শুরু করে আরও একবার। করতে করতে হঠাৎই একটা পর্দার সামনে এসে স্থির হয়ে যায়। পর্দার পেছন দিকটায় উঁকি দিয়ে ঝট করে ফ্লেমের দিকে ফেরে। দুজনে কিছু একটা কথা হয় চোখে চোখে। তারপর ফ্লেমও উঠে দাঁড়ায়। একসঙ্গে পায়চারি শুরু করে দুজন। সাইলেন্সের নিজের মনেও ক্রমশ একটা অস্থিরতা দানা বাঁধছে, কিন্তু সেটাকে কোনোভাবেই বাইরে আনতে চাইছেন না তিনি। সেই অস্থিরতার সামান্য প্রভাবও যদি এই প্রাণী দুটোর ওপর পড়ে, ওদের নিজেদের কাজটা ব্যাহত হবে। সাইলেন্স পাইপ টানছিলেন। তার ধোঁয়ায় ঘরটা আচ্ছন্ন হয়ে উঠছিল। ঘরের আলোগুলো সিলিং পর্যন্ত আলোকিত করতে পারেনি, ফলে অস্বাভাবিক উঁচু মনে হয় সিলিংটা। সেই ধোঁয়ার আড়ালে কখনো কখনো প্রাণী দুটো অদৃশ্য হয়ে যাচ্ছে ওর চোখের সামনে থেকে।
অনেকক্ষণ ধরে ঘুরে আবার সবটা পর্যবেক্ষণ করে ওরা। সব কটা আসবাবপত্র শুঁকে শুঁকে দেখে। কখনো আগে আগে যায় বেড়ালটা, কখনো বা কুকুরটা। ফ্লেম হাঁটছে মাথা নিচু করে। স্মোক অবশ্য চারদিকটা দেখছে। তার মুখে একটা নিরুৎসাহী ভাব, কিন্তু সাইলেন্স জানেন ওটা স্রেফ মুখোশ। সব কিছু লক্ষ্য করছে সে, মনে রাখছে। অবশেষে শেষ হয় দুজনের অ্যাডভেঞ্চার। ফ্লেম এগিয়ে আসে সাইলেন্সের দিকে। চোয়ালটা তার হাঁটুতে ছোঁয়ায় আলতো করে, তারপর কার্পেটের ওপর গিয়ে শুয়ে পড়ে। স্মোকও আসে একটু পরে। তার ভাবখানা এমন যেন ভুল করে এসে পড়েছে। সাইলেন্স আরও খানিকটা দুধ খেতে দেন তাকে, তার শেষ বিন্দু পর্যন্ত নিশ্চিহ্ন করে। একটু আড়মোড়া ভাঙে প্রাণীটা। তারপর সাইলেন্সের কোলের উপর এসে শুয়ে পড়ে। তার কুণ্ডলি পাকানোর ভঙ্গি দেখে বোঝা যায় এই ঘুমটার জন্য সে অনেকক্ষণ অপেক্ষা করেছে। এতক্ষণে বাকি ঘরটার পরিবেশের দিকে মনোযোগ দেওয়ার অবকাশ পান ডাক্তার সাইলেন্স। ঘর প্রায় নিস্তব্ধ। কেবল শোনা যাচ্ছে ফ্লেমের চাপা শ্বাস প্রশ্বাসের শব্দ আর ফায়ার প্লেসের আগুনের চড়পড়। দ্বিতীয় শব্দের তীব্রতাটা কমে আসছে আস্তে আস্তে। বাইরে গভীর রাত্রি আর গভীরতর কুয়াশা। সময় কাটছে টিক টিক করে। রাত্রি তখন প্রায় 11:30 হবে। আবার বইয়ে মনোনিবেশ করেন ডক্টর সাইলেন্স। অবশ্য সেটাও বেশিক্ষণের জন্য নয়। তার মন অন্য কোথাও ঘুরে বেড়াচ্ছে। মনটা বিক্ষিপ্ত হয়ে আছে। অবশ্য এই মুহূর্তে অত্যাধিক সচেতন হওয়ারও প্রয়োজন নেই। তার 2 বিশ্বস্ত ব্যারোমিটার আপাতত নিঃসাড়ে ঘুমোচ্ছে। শেষ অবধি বইটা রেখেই দেন সাইলেন্স। মনটা বারবার চলে যাচ্ছে ফেলিক্স পেন্ডারের এই অদ্ভুত কেসটার দিকে। অনেক রকম ভাবনা মাথায় ঘোরাফেরা করতে চাইছে, কিন্তু তার কয়েকটাকে একটু জোর করেই মনে দখল নিতে দিচ্ছেন না ডক্টর সাইলেন্স। সেটা নিতে দিলে যা পরিণাম হবে তা এই মুহূর্তে গনগনে আগুনের শিখায় বাতাস দেওয়ার সমান। রাত ঘনাচ্ছে, সঙ্গে পাল্লা দিয়ে ঘনাচ্ছে নীরবতা আর কুয়াশা। চেয়ারে আধশোয়া হয়ে শুয়ে আছেন সাইলেন্স। ঘুমের মধ্যে মাঝে মাঝেই আওয়াজ করছে ফ্লেম। স্মোক শুয়ে আছে কুণ্ডলি পাখি। তার কোনটা মুখ আর কোনটা ল্যাজ স্পষ্ট বোঝা যাচ্ছে না। আগুনটা আপাতত আরো ঘন্টা 2 চলবে, তারপর না হয় 2 পোষ্য সমেত ওপরে চলে যাওয়া যাবে। সাইলেন্সের মন বলছে রাত্রিটা বিনা অ্যাডভেঞ্চারে কাটবে না, কিন্তু তাই বলে তাকে নেমন্তন্ন করে আগে ডেকে নিয়ে আসারও কিছু হয়নি। যখন আসবে তখন মোকাবিলা করতে হবে। আপাতত ঘুম এলে তাকে ফেরানো উচিত নয়। ঘুম আসছিল। খানিকক্ষণ বাদেই ফ্লেমের আড়মোড়া ভাঙা দেখতে দেখতে তন্দ্রার অতলে তলিয়ে যান তিনি। রাত্রি তখন অনেক হবে। ঘুমটা ভেঙে যায় হঠাৎ। মুখ আর বুকের ওপর কিসের যেন স্পর্শ অনুভব করছেন সাইলেন্স। কেউ যেন ছোট ছোট হাত দিয়ে তার চামড়ার উপর ময়দা মাখছে। মুহূর্তেই স্পষ্ট হয়ে যায় ব্যাপারটা। 2 জ্বলন্ত চোখ। স্মোক তার বুক বেয়ে উঠে এসেছে, মনিবকে ডাকছে। কিন্তু কেন? আগুনটা কমে এসেছে। তবু সেই আলোতেই সাইলেন্স স্পষ্ট দেখতে পান পিঠের রোমগুলো খাড়া হয়ে উঠেছে স্মোকের। কান দুটো কেমন সিঁটিয়ে গেছে। ইতিমধ্যেই চেয়ারের হাতলে রাখা সাইলেন্সের 2 হাত কখন যেন নিজের বুকের ওপর উঠে এসেছে, একটা অদ্ভুত আত্মরক্ষার ভঙ্গিতে। অথচ ঘরে কেউ নেই। কি হয়েছে স্মোক? এনিথিং রং? বেড়ালটার আচরণ দেখে বোঝা যায় না সমস্যাটা ঠিক কোথায় হয়েছে। এতক্ষণে সম্পূর্ণ জেগে উঠেছেন সাইলেন্স। আগুনটাকে একটু উস্কে দেন তিনি, আর তখনই ব্যাপারটা চোখে পড়ে তার।
স্মোক উত্তেজিত হয়েছে ঠিকই, কিন্তু সেই উত্তেজনা ভয় বা সতর্কতার নয়, খুশি। কোনো একটা কারণে খুব খুশি হয়েছে বেড়ালটা। চেয়ার ছেড়ে উঠে পড়েন সাইলেন্স। বেড়ালটা নেমে যায় মাটিতে। ফ্লেম তার নিজের জায়গায় নেই, প্রায় অ্যাটেনশনের ভঙ্গিতে সে বসে আছে ঘরের অন্য একটা প্রান্তে। চোখ দুটো বড় হয়ে আছে। কুকুরটার আচরণে খুবই অস্বাভাবিক লাগে ডাক্তার সাইলেন্সের। ফ্লেম, কাম হিয়ার লিটল বয়। ডাকতে ডাকতে নিজেই তার দিকে এগিয়ে যান সাইলেন্স। উঠে দাঁড়ায় ফ্লেম। গলা দিয়ে একটা মৃদু আওয়াজ করে সে, মৃদু কিন্তু স্পষ্ট। কোনো কারণে খুব অস্থির হয়ে আছে, বুঝতে পারেন সাইলেন্স। আচমকাই ফ্লেমের দৃষ্টি অনুসরণ করে তার চোখ যায় অন্য পোষ্যটির দিকে, এবং যা চোখে পড়ে মুহূর্তে বিস্ময়ে স্তব্ধ করে দেওয়ার পক্ষে সেটা যথেষ্ট। চেয়ার থেকে ঘরের মাঝামাঝি একটা জায়গায় ল্যান্ড করেছে স্মোক। এখন সেখানে দাঁড়িয়েই একটা নির্দিষ্ট ছন্দে সে কয়েক পা এগোচ্ছে, আবার পিছিয়ে আসছে। গলা দিয়ে একটা ঘড় ঘড় আওয়াজ বেরোচ্ছে তার। মার্জার গোত্রের প্রাণীরা খুশিতে বা আরামে ঠিক যে ধরনের আওয়াজ করে সেই রকম। তার পিঠটা কুঁজো হয়ে আছে, লেজটা শটান উঁচু। এই ভঙ্গিতে তাকে একটু লম্বা দেখাচ্ছে। তার এই আচরণ সংশয়াতীতভাবে প্রমাণ করে একটাই কথা, কারো পায়ে সে মাথা ঘষছে। এমন কেউ যাকে সাইলেন্স দেখতে পাচ্ছেন না। এই রাতের অ্যাডভেঞ্চার ইন্টারেস্টিং দিকে মোড় নিতে শুরু করেছে। স্মোকের এহেন আচরণ দেখে ফ্লেমের প্রতিক্রিয়াও হয় যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সে প্রচণ্ড ঘেঁটে গেছে এবং অতিমাত্রায় সচেতন হয়ে উঠেছে। একবার মালিকের দিকে, একবার নিজের সঙ্গীর দিকে দিশেহারাভাবে তাকাচ্ছে। ক্রমে তার গলায় একটা আওয়াজ জন্ম নিতে থাকে। একটু পরেই সেটা পরিণত হয় রাগের গড়গড়ানিতে। গম্ভীর আদেশের সুরে তাকে ডেকে স্মোকের দিকে তার দৃষ্টি আকর্ষণ করেন ডক্টর সাইলেন্স। ফ্লেম, হ্যাভ আ লুক। কিন্তু ফ্লেম শোনে না। এরকম অমান্য সে আগে কখনো করেনি। সারা ঘরে পায়চারি শুরু করে সে, যদিও এখনো পর্যন্ত তার আচরণে ভয়ের সেরকম চিহ্ন নেই, বরং বেশ অনেকটা অস্বস্তি আর উদ্বেগ। কোনোভাবেই যে সে বেড়ালটার কাছে যাবে না এইটুকু ততক্ষণে স্পষ্ট। খানিক ঘোরাঘুরি করে আবার সাইলেন্সের কাছেই সে ফিরে আসে। তার পায়ে বেশ জোরে কয়েকবার মাথা ঘষে। এই ঘরে যা যা ঘটছে সেটা সে মোটেই পছন্দ করছে না। সাইলেন্স বেশ কিছুক্ষণ চেয়ে থাকেন ওই পোষ্য মার্জারটার দিকে। তারপর স্নেহ ভরে ডাক দেন, এই স্মোক, এই ভুতুড়ে জন্তু, কি ব্যাপার তোর? তার ডাকে স্মোক একবার মুখ তুলে তাকায়। তার মুখের হাসিটা চোখ এড়ায় না ডক্টরের। তারপর সে যা করছিল আবার তাই করে চলে। সাইলেন্স আবার ডাকেন, আবার। প্রত্যেকবারই মুখ তোলে স্মোক, কিন্তু থামে না। এই মুহূর্তে একই ছন্দে ক্রমাগত পায়চারি করছে সে। সাইলেন্স এতক্ষণে তার চলার মধ্যে একটা প্যাটার্নও খুঁজে পেয়েছেন। সন্দেহ নেই কোনো একজন ব্যক্তি ওখানে উপস্থিত, এবং সেই স্মোকের এই ব্যাখ্যাতীত উল্লাসের কারণ। স্মোকি, কি হয়েছে তোর? বাবা, এত খুশিতে ডগমগ কি কারণে? যথারীতি স্মোক কোনো সাড়া শব্দ করে না। এতক্ষণে সাইলেন্স বুঝতে পারেন তার নিজের মধ্যেও আস্তে আস্তে একটা অদ্ভুত অস্বস্তি মাথা চাড়া দিচ্ছে, আর সেই সঙ্গে খেলা করে যাচ্ছে অনেক চিন্তা ভাবনা। বেড়াল প্রাণীটা আদতেই অদ্ভুত, সবার চেয়ে আলাদা। অন্য গৃহপালিত পশুরা যেমন সহজেই নিজেদের আসল উদ্দেশ্যটা নিজেদের আচার আচরণ অভিব্যক্তিতে প্রকাশ করে ফেলে, বেড়াল কখনোই সেটা করে না। সব সময় যেন সে কিছু লুকিয়ে রেখেছে। ঠিক যেমন
নরম মাংসের আড়ালে লুকিয়ে থাকে ঝকঝকে নখ। হঠাৎই এই নির্জন অপার্থিব রাত্রে ফ্লেমকে কাছে পেয়ে ভীষণ কৃতজ্ঞ বোধ করেন সাইলেন্স। ফ্লেম মনুষ্যতর জীব হতে পারে, কিন্তু তার উপস্থিতি ভরসাযোগ্য, অন্তত ওই বেড়ালটার তুলনায়। ওর দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎই একটা আইডিয়া মাথায় আসে সাইলেন্সের। আচ্ছা, উনি নিজে যদি এখন ওই কার্পেটের জায়গাটায় গিয়ে দাঁড়ান, বেড়ালটা চমকে যাবে নিশ্চয়ই। ওর পায়েও ওরকমভাবেই মাথা খসবে কি? দেখা যাক। সেই মতো কার্পেটের ওই বিশেষ জায়গায় গিয়ে দাঁড়ান সাইলেন্স। কিন্তু বেড়াল প্রাণীটাকে চমকে দেওয়া এত সহজ নয়। স্মোক থেমে যায় সঙ্গে সঙ্গে, থাবা গেড়ে বসে পড়ে মেঝেতে। তাকে দেখে মনে হয় যেন তার চেয়ে নিষ্পাপ জীব দুনিয়ায় আর দুটো নেই। স্রেফ কয়েকটা মুহূর্ত এর মধ্যেই রহস্যের প্রতিমূর্তি থেকে নিহাতি একটা গৃহপালিত মারচারে রূপান্তরিত হয়েছে এই আদরের পোষ্যটা। ও পারিস বটে। কথাটা বলে তার পিঠে হাত বোলানোর জন্য একটু ঝুঁকে পড়েন জন। আর ঠিক তক্ষুনি চোখের পলকে একটা শব্দ করে নখ বাড়িয়ে বাতাসে একটা তীব্র আঁচড় কেটে তার নাগালে প্রায় বাইরে চলে যায় প্রাণীটা। তারপর একটু দূরে জানলার উপর উঠে বসে এমনভাবে থাবা আর মুখের আশপাশ চাটতে শুরু করে যেন ওর চেয়ে গুরুত্বপূর্ণ কাজ আর পৃথিবীতে নেই। সাইলেন্স সোজা হয়ে দাঁড়ান। ব্যাপারটা একটু একটু করে নাগালে আসছে তার। এইমাত্র ঘরে কিছুর একটা আবির্ভাব হয়েছিল, কোনো শক্তির, যেটা বেড়ালটাকে খুশি করছিল আর কুকুরটাকে সতর্ক। স্মোকের খুশির ভাবটা অনেকটা আফিং খেলে মানুষের যেমন হয় সেই রকম। আপাতত সাইলেন্সের হস্তক্ষেপে সরে গেছে সেই অস্তিত্ব। বেড়ালটাও বুঝেছে ব্যাপারটা। কিছুক্ষণ পর সে আবার উঠে আসে সাইলেন্সের কোলে। তবে সেই উপস্থিতি, সে সরে গেছে মানে যে চলে গেছে তা নয়। সাইলেন্স স্পষ্ট বুঝতে পারছেন সে আরো শক্তি সঞ্চয় করছে, সে আবার আসবে। আরও একটা জিনিস তিনি অনুভব করেছেন, দুটো প্রাণীর সম্পর্কের সমীকরণে কোথায় যেন একটা বড়সড় বদল এসেছে। এতদিন পর্যন্ত ফ্লেম স্মোককে বাবার মতো আগলে রেখেছে, কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে গোটা পরিস্থিতির চাবিকাঠি স্মোকের হাতে। সে জানে কি হচ্ছে, কেন হচ্ছে। তার অতীন্দ্রিয় সত্তা সাড়া দিচ্ছে সেই অদৃশ্য শক্তিকে। ফ্লেম খানিকটা অসহায় বোধ করছে এই পরিস্থিতিতে। সতর্ক হয়ে সে বসে আছে। সাইলেন্স বসে বসে নোট নিচ্ছেন। তার মধ্যেই ভেতরের অস্বস্তিটা তাকে বারবার সংকেত দিচ্ছে আঘাত আবারও আসবে। বেশ কিছুক্ষণ সব চুপচাপ। বাইরে কুয়াশা ঘন হচ্ছে। যেটুকু ফাঁক ফোঁকর পাচ্ছে সেখান দিয়ে এই ঘরেও তারা ঘটাচ্ছে তাদের অনধিকার প্রবেশ। স্মোকের গায়ে একটা হাত রেখে আবার একটু ঝিমিয়ে নেওয়ার তোড়জোড় করেন ডক্টর। ফ্লেমও এসে বসেছে পায়ের কাছে। ঘড়ির কাঁটা বলছে রাত্রি এখন মধ্য বয়সিনী। একটারও পরে ফায়ার প্লেসের আগুনটা নিভিয়ে দেন ডক্টর। এমনিতেই সেটা মরে এসেছিল, তার বদলে একটা মোমবাতি জ্বালেন। এবার ওপরে শুতে যাওয়া যায়। হঠাৎই স্মোক জেগে ওঠে। জেগে উঠেই একটা অদ্ভুত আওয়াজ করে গলা, আর সঙ্গে সঙ্গে দপ করে নিভে যায় জ্বলন্ত মোমবাতিটা। কিন্তু আর কোনো রকম নড়াচড়া করে না বেড়ালটা, যেন খুব মন দিয়ে কিছু শুনছে। ওকে দেখতে দেখতে সাইলেন্স নিজেও অনুভব করেন ঘরের আবহাওয়ায় একটা সূক্ষ্ম পরিবর্তন হয়েছে। একটু আগের ভারসাম্য এখন আর নেই। স্মোক বুঝেছে ব্যাপারটা। ফ্লেম জেগেছে এতক্ষণে। পেছনের দুপায়ে ভর দিয়ে বসে গড় গড় আওয়াজ করছে সে।
হাত বাড়িয়ে মোমবাতিটা আবার জ্বালাতে যান ডাক্তার সাইলেন্স এবং স্থির হয়ে যান মাঝপথে। ওর ঠিক পেছন থেকেই একটা শব্দ আসছে, কিছু নড়ছে। উঠে দাঁড়িয়ে বিদ্যুৎ চমকের মতো পেছন ফেরেন সাইলেন্সার। না, কেউ নেই, কিন্তু আওয়াজটা বন্ধ হয়নি। আওয়াজটা আসছে দেওয়ালের ওপার থেকে, ঘরের বাইরে থেকে। ঘরের চারপাশে ঘুরে বেড়াচ্ছে সে। দেওয়ালের ওপারে, জানলার ওপারে চলার শব্দ, অনেকটা শীষের মতো তীক্ষ্ণ। দরজার কাছে এসে থামে সেটা। স্মোক ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে দরজার দিকে। তার পা ফেলার মধ্যে এক আচ্ছন্ন ভাব। দরজার সামনে বসে পড়ে সে, দরজার উপারে অন্ধকার হল হয়ে। হয়তো এতক্ষণে কুয়াশায় ভারী হয়ে আছে সেটা। এই দীর্ঘ রাতের মধ্যে এই প্রথমবার একটু ইতস্তত করেন সাইলেন্স। দরজাটা খুলে দেওয়ার ভাবনাটা মাথায় ঘাই দিয়ে উঠেও ডুবে যায়। সন্দেহ নেই দরজার উপাশে যে আছে সে দরজা খুলে দেওয়ার অপেক্ষা রাখে না। তবু দরজা খুলে তাকে অভিবাদন জানানোটাও কোনো কাজের কথা নয়। না, দরজা তিনি খুলবেন না। কিন্তু শেষ অবধি নিজের সংকল্পে অনড় থাকতে পারেন না ডাক্তার সাইলেন্স। থাকতে দেয় না তার আদরের পোষ্য। মনিবের কাছে ফিরে আসে সে। তার দৃষ্টিতে স্পষ্ট প্রার্থনা। সাইলেন্স মন্ত্রমুগ্ধের মতো হেঁটে গিয়ে দরজাটা হাট করে খুলে দেয়। দরজার ওপারে থকথকে কুয়াশায় ডুবে আছে আধো অন্ধকার করিডোরটা। সবই অস্পষ্ট, কেবল হ্যাটস্ট্যান্ড আর বড় হাইব্যাক চেয়ারটা কিছুটা দৃশ্যমান। কুয়াশাটা যেন নিজের ছন্দে চলে ফিরে বেড়াচ্ছে। দরজার ওপাশে কেউ নেই, কিন্তু স্মোকের আচরণ সে কথা বলছে না। দরজাটা খুলে যাওয়ার সঙ্গে সঙ্গেই তাকে যেন আপ্যায়ন করে ঘরে নিয়ে আসে স্মোক। ধীর পায়ে দুলকি চালে। তার আচরণে খুশির ভাব স্পষ্ট। তার শরীরটা কাকে যেন পাশ কাটিয়ে একবার এদিক একবার ওদিক যাচ্ছে। যে এসেছে তাকে অভিবাদন জানাচ্ছে সে, এবং তার ধারণা তার দুই দ্বিপদ এবং সাপদ সঙ্গীও তাকে উষ্ণ অভ্যর্থনা জানাবে। সেই অস্তিত্বটা আবার ফিরে এসেছে। ধীরে ধীরে কয়েক পা পিছিয়ে আসেন সাইলেন্স। ফায়ার প্লেসের সামনে এসে সোজা হয়ে দাঁড়ান। ফ্লেমও দাঁড়িয়েছে। তার দাঁড়ানোর ভঙ্গি দেখে বোঝা যায় যে কোনো মুহূর্তে সে লাফ দিতে তৈরি। তার পিঠের রোমগুলো সোজা হয়ে দাঁড়িয়ে, চোখ থেকে যেন আগুন ঠিকরে পড়ছে। হঠাৎ দেখলে এক প্রকাণ্ড নেকড়ে বলে ভুল হয়। ফ্লেম প্রস্তুত। স্মোক ততক্ষণে সেই অদৃশ্য অতিথিকে নিয়ে ঘরের মাঝামাঝি জায়গায় এসে দাঁড়িয়েছে। তার আচরণে কেমন একটা আহ্লাদি ভাব। সেইভাবেই একবার সাইলেন্সের দিকে, আরেকবার ফ্লেমের দিকে তাকায় সে। তারপর আদুরে ভঙ্গিতে এগোয় কুকুরটার দিকে। ফ্লেম তার ছোটবেলার বন্ধু, বিপদে আপদে তার রক্ষাকর্তা। সে নিশ্চয়ই তার সঙ্গ দেবে। স্মোকের ভাবটা যেন এমন। কুকুরটার কাছে কাছে ঘুরঘুর করছে সে, যেন এই কাজে ওর থেকে সমর্থন পাওয়াটাই বড় ব্যাপার। এত কাছের দুই বন্ধু বলে কথা, কিন্তু সাপদটার অভিজ্ঞ চোখ মোটেই সাড়া দেয় না এই আহ্বানে।
শুধু দাঁতগুলো বের করে সে। দেখতে দেখতে হঠাৎই একটা অসম্ভব ব্যাপার উপলব্ধি করেন সাইলেন্স। বেড়ালটার গতিবিধি স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে একজনকে নয়, বহুজনকে নিয়ে সে ঘরে ঢুকেছে। একটা ব্যক্তিত্ব, বেশ শক্তিশালী, আরো অনেকগুলো তুলনামূলক কম শক্তিশালী কিন্তু একই রকমের সবাই। স্মোক ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ফ্লেম দাঁড়িয়ে আছে স্থির হয়ে, ঠিক যেন পাথরে গড়া। হঠাৎই পরিবর্তন হয় এই অবস্থায়। পিছোতে শুরু করে ফ্লেম, তার মাথাটা ক্রমাগত নড়তে থাকে তার পিছনোর সঙ্গে সঙ্গে। হঠাৎই পেছন ফিরে গর্জন করে ওঠে সে। কেউ যেন তার দিকে এগিয়ে আসছে, তাকে ঘিরে ধরছে। আচমকাই একটা প্রচন্ড লাফ দেয় কুকুরটা। সাইলেন্স বুঝতে পারেন পালানোর পথ খুঁজছে প্রাণীটা, কিন্তু কিসের থেকে? কে পথ আটকে রেখেছে? তীব্রতর হয়ে ওঠে ফ্লেমের গর্জন। সেই চিৎকারে যেন মিশে থাকে একটা ভয়ের আর্তনাদ। তার মনিবের পায়ের পাশ দিয়ে বেরিয়ে যেতে চায় সে। নির্ভীক ফ্লেমকে এতটা আতঙ্কিত হতে দেখে একটা বড় সড়ো ধাক্কা লাগে সাইলেন্স। সেই সঙ্গে অসহায় বোধ হয়। এর আগে কখনো এতটা ভয় পায়নি ফ্লেম। কি দেখেছে ও? জনের পক্ষে সেটা জানা সম্ভব নয়, তবে এমন কিছু যা চরিত্রের বিরুদ্ধে যেতে বাধ্য করেছে তাকে, হতাশ হতে বাধ্য করেছে। ফ্লেম, come on, ফ্লেম, আমি জানি তুই পারবি। কয়েকবার ওর পিঠে চাপড় মারেন সাইলেন্স, কিন্তু ফ্লেম তখন সান্ত্বনার ঊর্ধ্বে। ভয়ে সেটায় উন্মাদ হয়ে গেছে। স্মোক কিন্তু এই পুরো সময়টা ধরে চুপচাপ বসে আছে কার্পেটের ওপর। তার মুখে হাসি, আরামের শব্দ, যেন খেলার ছলেই বারবার চোখ দুটো পিট পিট করছে। কার্পেটে সুতোয় নখে শান দিচ্ছে সে। তার চটপট আওয়াজগুলো কানে আসছে সাইলেন্সে। আচমকাই একটা তীব্র চিৎকার করে লাফ দিয়ে ওঠে কুকুরটা। তীরের মতো সাইলেন্সকে পাশ কাটিয়ে ছুটে যায় সে। সাইলেন্স উল্টে পড়ে যেতে গিয়ে সামলে নেন। এই ডাকের অর্থ তিনি বোঝেন। ফ্লেম আবার তার পুরনো সাহস ফিরে পেয়েছে। চুপচাপ বসে থাকেন তিনি। একটা অতীন্দ্রিয় লড়াইয়ে অংশগ্রহণ করাটা বুদ্ধিমানের কাজ নয়, কিন্তু স্মোক বুঝেছে ব্যাপারটা। এতক্ষণে সে বোধহয় অনুমান করতে পারছে যে সব কিছু তার ধারণা মতো চলছে না। একবার চোখাচোখি হয় দুই জীবের। উঠে দাঁড়িয়ে ঝট করে নিজের চারপাশটা দেখে নেয় বিড়ালটা। তারপর একটা বড় সড়ো ডাক দিয়ে অন্ধকার জানলাটার দিকে এগিয়ে যায়। কেন তা বোধহয় কেবল বেড়ালের দেবতাই জানে, তবে কোনো একটা বিশেষ উদ্দেশ্যে এটুকু বোঝা যায়। প্রায় সঙ্গে সঙ্গেই কুকুরটাও পৌঁছেছে দরজার কাছে। বিদ্যুতের মতো ঘর থেকে বেরিয়ে করিডোরের কুয়াশায় প্রায় অদৃশ্য হয়ে যায়। ডক্টর পড়িমড়ি করে তাকে অনুসরণ করেন। ততক্ষণে সে হলওয়ে ছেড়ে সিঁড়ির পথ ধরেছে। ঠিক যেন একটা হলুদ বিদ্যুৎ সিঁড়ি বেয়ে তার দেহটা অদৃশ্য হয়ে যায় এবং দৃশ্যমান হয় পরক্ষণেই। একটা সপাট আছাড় খেয়েছে সে সিঁড়ির ওপর থেকে সোজা হলঘরের মেঝেতে। কেউ কিংবা কিছু যেন ছুঁড়ে ফেলেছে তাকে। তার গলা চিরে বেরিয়ে আসছে করুণ আর্তনাদ। ওই অবস্থাতেই আবার ঘরে এসে ঢুকে জানলার কাছে বেড়ালটার দিকে এগিয়ে যায় সে। সিঁড়িতেও আছে ওরা, ঘরের মেঝে থেকে সিলিং পর্যন্ত সর্বত্রই আছে। বোঝার চেষ্টা করেন ডক্টর। ফ্লেমের দুর্দশার কথা ভেবে খুব কষ্ট হয় তার। ওর নিজেরও ধীরে ধীরে শক্তি কমে আসছে। একটা ক্লান্তি গ্রাস করছে। একটা সম্মোহিত বেড়া, পরাজিত কুকুর আর বিমূঢ় মানুষ অদ্ভুত এক ত্রয়ী রচনা করে সেই রাত্রে, সেই বাড়িতে।
রাতের শেষ কয়েক ঘন্টায় ঠিক কী ঘটনা হয় সে কথা স্পষ্ট মনে করতে পারেন না ডক্টর সাইলেন্স। তার মানসিক এবং শারীরিক ক্লান্তি অবসাদ আরও দুর্বোধ্য করে তুলছিল সমস্ত ব্যাপারটা। প্রাণী দুটোকে কখনো দেখা যাচ্ছিল, আবার কখনো তারা সেই কুয়াশারূপী পর্দার আড়ালে অদৃশ্য হয়ে যাচ্ছিল। বিশেষত স্মোক তার কালো রং কার্পেটের ঘন রঙের সঙ্গে প্রায় এক হয়ে গিয়েছিল। সবকিছু ঘেঁটে যেতে থাকে বারবার। এই ছোট্ট ঘরটা যেন পরিণত হয় কোনো অতিমাত্রিক কুঠুরিতে, এবং বারবার নানান রকম বিভ্রম রচনা করে চলে ডক্টরের চোখের সামনে। প্রথম দিকে সাইলেন্সের মনোযোগ সম্পূর্ণভাবে নিবদ্ধ ছিল তার পোষ্য দুটির ওপর, কিন্তু ঘরের অস্বাভাবিক কুয়াশা আর ফ্লেমের জন্য কষ্ট, সবটা মিলিয়ে খুব তীক্ষ্ণ পর্যবেক্ষণ করা সম্ভব হচ্ছিল না। ফ্লেম চাপা গর্জন করছিল, বাতাসে অদৃশ্য কিছুর সঙ্গে লড়াই করছিল, লাফিয়ে উঠে দাঁত নখ বের করছিল বারবার, পরক্ষণে আবার পিছিয়ে এসে চিৎপাত হয়ে শুয়ে পড়ছিল মেঝেতে, তারপর আবার উঠে বসছিল। আবার শুরু হচ্ছিল সেই চাপা গর্জনের সঙ্গে অস্থির পায়চারি, মরণপণ লড়াই। আর স্মোক জানলায় বসে ক্রমাগত ডেকে যাচ্ছিল, যেন এই আক্রমণটাকে নিজের দিকে টানার জন্য সাধ্য সাধনা করছিল সে। লাফালাফি করতে করতে এই এক সময় বিরাট একটা লাফ দিয়ে ওঠে কুকুরটা, এবং মাটিতে পড়ে একটা বিকট চিৎকার করে ওঠে। সেই চিৎকারে মিশেছিল রাগ আর যন্ত্রণা। ক্রমেই সে স্থির হয়ে যায়। অসহায় প্রাণীটার জন্য একটা অসহ্য কষ্ট দানা বাঁধছে সাইলেন্সের মনে। ওকে উদ্ধার করার ব্যর্থ চেষ্টায় তিনি এগিয়ে যান তার দিকে। ঠিক সেই সময় ঘরে একটা অদ্ভুত পর্দা নেমে আসে, কুয়াশার চেয়েও ভারী ঘন একটা পর্দা। পলকে ঘরের দেওয়াল, ছাদ, আলো, এমনকি প্রাণী দুটো পর্যন্ত অদৃশ্য হয়ে যায়। তার বদলে চোখের মধ্যে ঘুরে বেড়াতে থাকে অদ্ভুত সব আকৃতি, ছায়ামূর্তি। তাদের চেনেন ডক্টর। তার অতিপ্রাকৃত চর্চার এই দীর্ঘ জীবনে অনেকবার দেখেছেন তাদের। সাইলেন্সের মনে হয় সেই পর্দাটা তার মনটাকেও ঘিরে ধরছে ধীরে ধীরে, ঢেকে দিচ্ছে সব সচেতন সুস্থ ভাবনা। তার বদলে তার মাথার মধ্যে জন্ম দিচ্ছে অদ্ভুত অশুভ অসুস্থ সব চিন্তা, প্রলুব্ধ করছে তাকে, হাত ছানি দিয়ে ডাকছে। বুকের ভেতর একটা বরফ শীতল অনুভূতি। ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলছেন ডক্টর জন সাইলেন্স। তিনি কে, তার পরিচয়, তার উদ্দেশ্য, এই সব স্মৃতি আস্তে আস্তে মুছে যাচ্ছে। প্রতিস্থাপিত হচ্ছে একরাশ অসুস্থ চিন্তার দ্বারা। তার ইচ্ছা শক্তি যেন অসহায় পক্ষাঘাতগ্রস্ত রোগীর মতো সব কিছু শুধু চেয়ে চেয়ে দেখছে। ঘরে কিছু একটা পরিবর্তন হচ্ছে। স্মোক বসে আছে জানলার কাছে, কিন্তু তাকে যেন আরো কোথাও কোথাও দেখতে পাচ্ছেন ডক্টর। ঘরে বেড়ালের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সমস্ত ঘরটা ভরে উঠছে পাল পাল বেড়ালে। অন্তত ডজন খানেক তো হবেই। তাদের সকলের রং কালো, সকলের চোখে সবুজ বিদ্যুৎ। আসবাবপত্রের মাথায় উঠছে নামছে। সবাই একটা নির্দিষ্ট ছন্দে চলাফেরা করছে, যেন স্মোকের সামনে অনেকগুলো আয়না ধরেছে কেউ। শুধু তাই নয়, ঘরের আকৃতিটাও পাল্টে যাচ্ছে ক্ষণে ক্ষণে, পাল্টে যাচ্ছে তার মাত্রা। চারদিকে তাকান ডক্টর সাইলেন্স। পলকের মধ্যে বিরাট আকার ধারণ করে ঘরটা। এত উঁচুতে সিলিং যে দেখা যায় না। একটা কুকুরের করুণ কান্না ভেসে আসছে অনেক দূর থেকে। পরক্ষণেই আয়তন কমতে থাকে ঘরে।
দেওয়ালগুলো এগিয়ে আসে একে অপরের কাছাকাছি। সিলিংটা প্রায় মাথার ওপর। পাল্লা দিয়ে বদলে যাচ্ছে আসবাবপত্রের অবস্থান, আকার। ঘরটা একই সঙ্গে বড় হচ্ছে এবং ছোট হচ্ছে। বেড়ালগুলোর ব্যস্ততা বেড়েই চলেছে, সমস্ত মানসিক শক্তি একাগ্র করে কয়েকটা মন্ত্র মনে করার চেষ্টা করেন ডক্টর সাইলেন্স। কিন্তু এই অবস্থায় মাথায় কিছুই আসে না, সব ফাঁকা, কুহক। ওর মনের ওপর একটা অদ্ভুত কুহকের জাল বিস্তার করেছে সেই শক্তি। সেই কোনো সুস্থ শুভ চিন্তাকে মাথায় আসতে দিচ্ছে না, সত্যি মিথ্যের হিসেব গুলিয়ে দিচ্ছে। কুকুর বা বেড়ালটার অবস্থার সঙ্গে নিজের অবস্থার বিশেষ পার্থক্য পান না সাইলেন্স। চিমনি থেকে একটা বিকট গন্ধ আসে হঠাৎ, বাতাসের শব্দ। জানলাগুলো কেঁপে ওঠে থরথর করে। মোমবাতিটা নিভে যায়। ঘরের তাপমাত্রা প্রতি মুহূর্তে কমছে। একটা শীতল অনুভূতি প্রকাণ্ড সরীসৃপের মতো পাকে পাকে জড়িয়ে ফেলছে ঘরের পরিবেশকে। সময় এগিয়ে আসছে। বুঝতে পারেন সাইলেন্স, ভেতরটা কেমন শূন্য হয়ে গেছে তার। আজকে রাতের এই চরম মুহূর্ত বুঝিয়ে দেবে সত্যি সত্যি তার ক্ষমতা আছে অন্ধকারের বিরুদ্ধে লড়াই করা, নাকি কুয়াশাটা জমাট বাঁধছে আস্তে আস্তে। কিসের আকার নিচ্ছে সেটা ভালো মতো জানেন সাইলেন্স। ধীরে ধীরে চোখের সামনে স্পষ্ট হচ্ছে একটা ছায়া মূর্তি, একটা নারী মূর্তি। সেই নারী যাকে এতক্ষণ শুধু ষষ্ঠেন্দ্রিয় দিয়েই অনুভব করে আসছিলেন, তার আগে করেছিলেন পেন্ডেল। অবর্ণনীয় বিভৎস চেহারা বলতে যা বোঝায় এই মুখটা ঠিক তার। মুখের সমস্ত বৈশিষ্ট্য ভাঙাচোরা, বিকৃত। মুখ, চোখ, নাক, কান সবকিছুই আছে জায়গা মতো, কিন্তু সমস্ত জিনিসটা কেমন বিধ্বস্ত। এবং সবচেয়ে অদ্ভুত ব্যাপার, তার কিছুই পরিমাপ করা যায় না সাধারণ চোখে। সমস্তটার মধ্যে একটা আধ্যাত্মিক শয়তানি, পৈশাচিকতার ছাপ। সেই অন্ধকার অপার্থিব ঘরে একজন পুরুষ ও একজন নারী দাঁড়িয়ে থাকে পরস্পরের চোখে চোখ রেখে। একটা নশ্বর অস্তিত্ব, অন্যটা অতীন্দ্রিয়। সেই অপার্থিব শক্তি নানান তরঙ্গে কম্পাঙ্কে ওঠানামা করছে সাইলেন্সের চারপাশে। তিনিই তাদের একমাত্র লক্ষ্য, এবং ইতিমধ্যেই তাকে তারা খানিকটা করায়ত্ত করে নিয়েছে। শান্তভাবে চোখ দুটো বন্ধ করেন ডক্টর সাইলেন্স। তার মুখে জমাট বাঁধছে পাথরের মতো সংকল্প। তারপর বলুন মিস্টার পেন্ডার, আপনার হারানো কৌতুকবোধ ফিরে পেলেন? অনেকটাই ডক্টর সাইলেন্স, সবই থ্যাঙ্কস টু ইউ। সপ্তাহখানেক পরের এক রোদ ঝলমলে সকাল। ফেলিক্স পেন্ডারের নতুন বাড়িতে মুখোমুখি বসেছেন ওরা দুজন। আচ্ছা, সেসব ঠিক আছে, কিন্তু বাড়িটার কি হচ্ছে তাহলে? ভেঙে ফেলছেন নিশ্চয়ই। দেখুন, যদিও ওই উপদ্রব আর নেই, তবু আমার মতে বাড়িটা ভেঙে ফেলাই উচিত। ওই বাড়িতে যা কিছু বাস করছে কারো সংস্পর্শেই তার আশাটা কাম্য নয়, বিশেষত কোনো সংবেদনশীল মানুষের সংস্পর্শে। আচ্ছা, একটু বুঝিয়ে বলবেন বাড়িটাতে ঠিক কী ছিল? হ্যাঁ, চেষ্টা করছি। আসলে এটা যতটা না বলার, তার চেয়ে বেশি অনুভব করা। সে অনুভবটা আপনি করেছেন, হয়তো এসব নিয়ে চর্চা নেই বলেই বুঝতে পারেননি। বলতে বলতে তিনি একতাড়া কাগজ বের করেন, তার থেকে একটা তুলে নিয়ে বলেন, আচ্ছা, আগে এই ছবিটা দেখুন তো, চিনতে পারেন কিনা? পেন্ডারের মুখের যুগপৎ বিস্ময় আর আতঙ্ক মেশানো অনুভূতি তার হয়ে কথা বলে। ছবিটা তার খুব চেনা। তো সেই মহিলা। আমি আমার সেক্রেটারিকে খোঁজ নিতে বলেছিলাম এই বাড়িটার ইতিহাসের ব্যাপারে। সে যা কিছু খোঁজ পেয়েছে তার থেকে
মোটামুটি অনেকটাই ধারণা করা যায়। প্রায় 100 বছর আগে এই বাড়িটা ছিল একজন মহিলা বলছি বটে, তবে খুব সাধারণ সহজ মহিলা তিনি ছিলেন না। গোটা লোকালয়েই তার বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল। এই ধরুন, মাঝে মধ্যেই অদ্ভুত সব আওয়াজ ভেসে আসতো বাড়ির ভেতর থেকে। মাঝে মধ্যেই গ্রামের কিছু কিছু গবাদি পশু হঠাৎ নিশ্চিহ্ন হয়ে যেত। সব ব্যাপারটা এতটাই কালে ভদ্রে হতো যে কেউ অতটা খেয়াল করতো না, বা করলেও তেমন অস্বাভাবিক বলে মনে করতো না। মহিলা নিজেও বেশ রুক্ষ স্বভাবের ছিলেন, কারোর সঙ্গে মিশতেন না, কথা বলতেন না। এলাকায় রেপুটেশনও বিশেষ ভালো ছিল না। তবে উনি নিজে থেকে কারোর ক্ষতি করতেন না, অন্তত প্রমাণ ছিল না। তাই লোকজন বিশেষ ঘাঁটাতেও না ওকে। কিন্তু ঘাঁটাতে বাধ্য হলো একদিন, যেদিন প্রমাণ পাওয়া গেল। সেদিন অমাবস্যা ছিল, তার উপর আবার সূর্যগ্রহণ। সেদিন সন্ধেবেলা নিজের বাড়ির পেছনের উঠোন থেকে অদৃশ্য হয়ে যায় গ্রামের একটা বাচ্চা মেয়ে। গ্রামের প্রায় সব বাড়ি থেকেই কেউ না কেউ বেরোয় দল বেঁধে তাকে খুঁজতে। উনি একা মহিলা বলেই কেউ আর ওকে ডেকে নিয়ে ডিস্টার্ব করেনি। কিন্তু ওর বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় একটা চিৎকারের আওয়াজ শুনতে পায় গ্রামবাসীরা। সন্দেহ হয় তাদের, নক করে তারা। কেউ না খোলায় দরজা ভেঙে ভেতরে ঢুকে আবিষ্কার করে মেয়েটাকে নিয়ে কিছু একটা রিচুয়াল করার পরিকল্পনা করছেন মহিলা। ঘরের মধ্যে একটা আগুন জ্বলছে, আর হাত মুখ বাঁধা অবস্থায় মেয়েটা বসে আছে তার খুব কাছে, এতটাই কাছে যে আরেকটু পর থেকেই ঝলসাতে শুরু করবে তার শরীর। প্রত্যক্ষদর্শী যারা ছিল তাদের মুখে শোনা যায় সেই আগুনটা নাকি সাধারণ আগুনের মতো লাল হলুদ ছিল না, তার রং পাল্টাচ্ছিল ক্রমাগত। যাই হোক, মেয়েটাকে উদ্ধার করা হয় আর বিচারে মহিলার ফাঁসি হয়। এই হচ্ছে ঘটনা। কয়েক মুহূর্তের নিস্তব্ধতা, তারপর পেন্ডারের গলা থেকে প্রায় ফিস ফিস করে বেরিয়ে আসে দুটো শব্দ, মাই গুডনেস। ফ্লেম বসেছিল পাশে। এই অবসরে তার মাথায় একটু হাত বুলিয়ে দেন সাইলেন্স। একবার মুখ তোলে প্রাণীটা, তার দু চোখে ভাষাহীন দৃষ্টি। আবার সে মাথা নামিয়ে নেয়। কিন্তু এর সঙ্গে আমার ওভারডোজের সম্পর্ক খুবই গভীর, বুঝিয়ে বলছি। দেখুন, আমি আপনাকে আগেও বলেছি দেহের মৃত্যু হয়, কিন্তু যে ব্যক্তিত্বকে ধারণ করে রাখত সেই দেহ, তার চাওয়া পাওয়া, ইচ্ছে অনিচ্ছে, লোভ, ঈর্ষা, ক্ষোভ, উচ্ছ্বাসা ইত্যাদি যত রকমের শক্তিশালী আবেগের নাম আপনার মাথায় আসে, সেগুলো মৃত্যু সহজে হয় না। বিশেষত সেই ব্যক্তিত্ব যদি নিজে খুব শক্তিশালী হয়। ম্যাজিক জিনিসটা নিয়ে আপনি যদি চর্চা করেন, দেখবেন ভাবনা জিনিসটা আদতে কোনো বিমূর্ত বস্তু নয়, বরং একটা গতিশীল জিনিস। সে এমন অনেক আকৃতি কিংবা ছবির জন্ম দিতে পারে যেগুলো হাজার হাজার বছর ধরে অবিকৃত অবস্থায় থেকে যায়, একটা জায়গাকে আঁকড়ে। এই নশ্বর পৃথিবীতে নয় অবশ্যই, তার জন্য আলাদা নির্দিষ্ট জায়গা আছে। এই পৃথিবীর পাশাপাশি সমান্তরালে শতাব্দীর পর শতাব্দী ধরে যেখানে এইসব ভাঙাচোরা ভাবনার আবর্জনা স্তূপীকৃত হয়, যত রকমের বিভৎসতা কল্পনা করা যায় সব কিছু সেখানে অস্তিত্বশীল। কিন্তু বিশেষ বিশেষ পরিস্থিতি অথবা প্রশিক্ষণ ছাড়া তার নাগাল কেউ পায় না। যেমন আপনার ক্ষেত্রে কাজ করেছিল আপনার ওভারডোজ, আর আমার ক্ষেত্রে ক্লেয়ারভয়েন্স। এই মহিলা সম্ভবত খুব গোপন এবং অশুভ কিছুর চর্চা করতেন। তার সেই সাধনার উচ্ছিষ্ট এবং তার নিজের শক্তিশালী ব্যক্তিত্বের মিলিত প্রভাবেই কিছু অপ্রাকৃত জিনিস এই বাড়িটাকে আঁকড়ে থেকে গিয়েছে। ঠিক যেমন রাইগার মর্টিস হওয়া মৃতদেহ নিজের মুঠোয় শক্তভাবে কিছু আঁকড়ে ধরে থাকে। কিন্তু যেমনটা আপনাকে আগেও বলেছি, থেকে গেলেও সাধারণত সেই সব আবেগ থাকে নশ্বর দেহের ইন্দ্রিয়ের নাগালের বাইরে। আপনার ক্ষেত্রে এই বিশেষ ড্রাগের ওভারডোজ তাদেরকে আপনার ইন্দ্রিয়ের নাগালে এনে ফেলেছিল। আদতে আপনার ইন্দ্রিয়গুলোই বেশি সংবেদনশীল হয়ে তাদের উচ্চতর কম্পাঙ্কে সাড়া দিচ্ছিল। আবার অনেকের ক্ষেত্রে স্রেফ মানসিক অস্থিরতাই হয়ে উঠতে পারে এই অতিরিক্ত সংবেদনশীলতার কারণ। সেই কারণেই আগাম সতর্কতা হিসেবে বাড়িটা ভেঙে ফেলা।
যাতে পরবর্তীতে এই ধরনের বিপদ আর না হয়। পুরোপুরি বুঝেছি বলবো না, তবে মনে হচ্ছে অনেকটাই বুঝেছি। কিন্তু এটা কিছুতেই বুঝতে পারছি না যে এই ভয়ঙ্কর জিনিসটাকে আপনি তাড়ালেন কি করে। সেই প্রক্রিয়ার টেকনিক্যাল দিকগুলো আপনাকে কতটা বুঝিয়ে বলতে পারবো জানি না। হ্যাঁ, তবে একটা আফসোস আমার সারা জীবন থেকে যাবে। কি কি আফসোস? সেই রাত্রির চিহ্ন হিসেবে আমার এই পোষ্যটা একটা মহামূল্য জিনিস হারিয়েছে। সে কি? হ্যাঁ, সেদিন রাত্রে প্রায় বেশিরভাগ সময়টাই স্মোক আমার বেড়ালটা একটা সম্মোহনের মধ্যে ছিল। শেষ পর্যন্ত সব কিছু শান্ত হলো যখন সেও ফিরে এলো আগের অবস্থায়। কিন্তু ফ্লেম আমার এই কুকুরটা, ও যেমন নির্জীবভাবে পড়েছিল তেমন পড়েই রইল। অনেক ডাকাডাকি করলাম আমি, স্মোক ওর চোয়ালে মুখ ঘষল খানিকক্ষণ, কিন্তু কিছুতেই কিছু হলো না। মরে যায়নি বুঝতে পারছিলাম কারণ নিঃশ্বাস পড়ছিল, কিন্তু হাত পা নড়ছিল না। প্রথমে ভাবলাম হাড়গোড় ভেঙেছে বোধহয়। সারা গায়ে হাত বুলিয়ে দেখলাম না, সেরকম কিছু নয়। অনেক ডাকাডাকিতেও যখন উঠল না, ওকে কোলে করে নিয়ে ঘর থেকে বেরোতে বেরোতে ব্যাপারটা আচমকাই উপলব্ধি করলাম। ফ্লেমের চোখের দৃষ্টি শূন্য, চোখ দুটো অন্ধ হয়ে গেছে ওর। এরকম কেস আমি আগে দেখিনি তা নয়, অনেক সময় এগুলো সাময়িক হয়। তবে ফ্লেমের বয়সটাও তো বেশি, তাই বিশেষ আশার আলো দেখছি না। ওই দুটো চোখের বিনিময়ে কি? না না, অশুভ শক্তির প্রভাবেই ওর চোখ দুটো খারাপ হয়েছে ঠিকই, কিন্তু তার সঙ্গে তার চলে যাওয়ার কোনো সম্পর্ক নেই। ওই জায়গাটায় আমায় মাঠে নামতে হয়েছে। কিভাবে? হ্যাঁ, কিভাবে? দেখুন, সহজ কথায় বলতে গেলে আমি ওই শক্তিকে ওর নিজের উপরেই প্রয়োগ করেছি। একটা সময় এলো যখন আমি আর সেই অস্তিত্ব পরস্পরের মুখোমুখি দাঁড়ালাম। আমার বিড়ালটাকেও বশ করে ফেলেছিল আগেই, কুকুরটাকেও ফেলেছিল, তবে অন্য পদ্ধতিতে। আমার উপরেও দীর্ঘক্ষণ ধরে নানান রকম বিভ্রমের বিস্তার ঘটিয়ে আমার নিজের ব্যক্তিত্বের প্রায় সবটাই দখল করে নিয়েছে। আমার ইচ্ছা শক্তির জোর তলানিতে এসে ঠেকেছিল। সত্যি এটা বিশ্বাস করা কঠিন যে এই সমস্ত ঘটনাটা ঘটেছিল কারোর সক্রিয় ইচ্ছেতে নয়, বরং খানিকটা প্রকৃতির নিয়মে কিংবা অপ্রাকৃতের নিয়মে। যাই হোক, স্থির হয়ে চেয়ে থাকতে থাকতে আমি আমার ইচ্ছে শক্তির শেষ বিন্দুগুলোকে এক জায়গায় করলাম। আমাকে ঘিরে যে শক্তির স্রোত বইছিল তাকে সক্রিয়ভাবে নিজের দিকে আকর্ষণ করার চেষ্টা করলাম, শুষে নেওয়ার চেষ্টা করলাম। তারপর অভিমুখ পাল্টে তাকে ছেড়ে দিলাম। এতে সারা ঘরে অনেক গুণ তীব্র মাত্রার এক ধরনের কম্পন ছড়িয়ে পড়ল। ওই শক্তিগুলো যে কম্পনে প্রবাহিত হচ্ছিল তাকে ছাপিয়েও অনেকটা দূর গেল সেটা। বাকিটা নিজের থেকেই হয়ে গেছে। সব যখন শান্ত হলো তখন ঘরের অতীন্দ্রিয় পরিবেশ ফিরে এসেছে পুরনো কম্পনের অবস্থায়, যেটা সাধারণভাবে আমাদের নশ্বর দেহের সেন্সরে ধরা পড়ে। বলতে পারেন এক ধরনের ফিল্টার হিসেবে আমি ব্যবহার করেছি নিজেকে, অশুভকে শুভ করার ফিল্টার। এইটুকুই। নিজেকে ফিল্টার হিসেবে ব্যবহার করা এ তো কোনো সাধারণ কাজ নয় ডক্টর। আপনি তো সামান্য মানুষ নন, আপনি তো সাধারণ মানুষ ছাড়া আমি আর কিছুই নই। ওই ভুলটা করবেন না। আর এই ক্ষমতা বা যাই বলুন, এর উৎস আমি নিজের মুখেই বলছি, কেবল কেবল অকৃত্রিম সদিচ্ছা ছাড়া আর কিছুই নয়। নিজেকে একজন ভালো মানুষ হিসেবে বিশ্বাস করার কিছু নিজস্ব সুবিধা আছে। জানেন তো, সময় অসময় মনের জোরের প্রয়োজন হলে তার যোগান পাওয়া যায় সহজেই। কিন্তু এই সদিচ্ছা শুভাকাঙ্ক্ষা তো সাধারণ মানুষের সদিচ্ছা শুভাকাঙ্ক্ষা নয়, এটুকু তো আমিও বুঝতে পারছি। অন্যের জন্য, সমস্ত মানুষের জন্য নিজেকে উৎসর্গ করে দেওয়ার মানসিকতা ছাড়া এই তেজ, এই শুভাকাঙ্ক্ষা আর কোত্থেকে আসবে? না ডক্টর, আপনাকে সাধারণ মানুষ বলে মেনে নেওয়া আমার পক্ষে অসম্ভব। যেভাবে আপনি আমাদের উদ্ধার করেছেন তার উপমা নেই, স্রেফ উপমা নেই। স্মিত মুখে চুপ করে থাকেন ডক্টর। ফ্লেম যেন কখন পায়ের কাছ থেকে উঠে গেছে, তার জন্য একটু চিন্তা হয় সাইলেন্সে।
অন্যান্য ইন্দ্রিয়গুলো যতই তীক্ষ্ণ হোক, চোখ তো চোখই, তার অভাব অপূরণীয়। কোথায় গেল অন্ধ প্রাণীটা? ভাবতে ভাবতেই তার মনে হয় একবার উঠে খুঁজে আসা দরকার, কিন্তু তার প্রয়োজন হয় না। ওঠার কথা ভাবতে না ভাবতেই খোলা দরজা দিয়ে একটা হলুদ বিদ্যুৎ ছুটে এসে ঝাঁপিয়ে পড়ে সাইলেন্সের বুকের ওপর। কোনো রকমের ঘটনার আকস্মিকতা সামলে নিয়ে দুহাতে তার মুখটা তুলে ধরেন ডক্টর জন সাইলেন্স। চারটে চোখ একে অপরের ওপর আবদ্ধ, তাদের মধ্যে এক জোড়া চোখে খেলে যাচ্ছে অকৃত্রিম আনন্দ, আর অন্য জোড়া চোখে অফুরন্ত ভাষা। অন্ধকার থেকে আমাদের মুক্তি দিতে পারে আলো, এবং এই বিশ্বাস যে আমাদের চারপাশে যত অন্ধকারই থাক না কেন, আমাদের ভেতরে নিশ্চয়ই কোথাও এক অপরিসীম আলোর উৎস আছে। আজ গল্প পাঠে আমার সঙ্গে ছিল তমাল, পূজা এবং সায়নী। শব্দগ্রহণে সৌরভ, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টে আমি সায়ক, পোস্টার ডিজাইনে কভারম্যান অভিব্রত। মিডনাইট হরর স্টেশন এখন এক্সক্লুসিভলি স্পটিফাইতে, শুনতে পাবেন ইউটিউবের 7 দিন আগে। তাহলে বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অন করতে ভুলবেন না। শুনছিলেন মোহনা দেবরায়ের ভাবানুবাদে অ্যালজার্নন ব্ল্যাকউডের কাহিনী দেখা যায় না। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।